জন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা ডাইরেক্ট স্টার্ট করব। তো আজকে হচ্ছে তোমার যেটা তোমার আইআর পার্টের, ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল রিলেশন, অপশনাল পলিটিক্যাল সায়েন্স, অপশনাল পিএসআইআর মানে পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন। আজকে ডেট হচ্ছে তোমার 9, বোধহয় 9/9/2022, ঠিক আছে। চ্যাপ্টার হচ্ছে আমাদের আজকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 21, ওই বইয়ের চ্যাপ্টার 21 থেকে স্টার্ট করব আমরা। তো চ্যাপ্টারটা কি, দ্য ফরেন পলিসি অফ চায়না, ঠিক আছে। দ্য ফরেন পলিসি, FOREIGN, ফরেন পলিসি অফ চায়না মানে কি, চীনের যে বৈদেশিক নীতি, ঠিক আছে, চীনের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি তুমি বলতে পারো, ঠিক আছে, দুটোই বলা যায়। তো সেই হিসাবে হচ্ছে আমরা স্টার্ট করবো, ঠিক আছে। তো জয়েন করো তোমরা, তারপরে শুরু করো। তো দেখো, হ্যাঁ দেখো, টাইম তো শুরু হয়ে, টাইম যেহেতু হয়ে গেছে, আমি আর ওয়েট করবো না, স্টার্ট করে দিচ্ছি। তো দ্য ফরেন পলিসি অফ চায়না মানে হচ্ছে তোমার চীনের যে পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, চ্যাপ্টার হচ্ছে 21, যেটা হিউজ ইম্পর্টেন্ট। আর এখন চায়নার সাথে আমাদের যে রিলেশন, তো সেই হিসাবেও তার জিনিসগুলো কিন্তু এফেক্ট করবে। আর তাছাড়া এটা তোমার দেখো স্টাডি পোর্শনের জন্য এই চ্যাপ্টার, ঠিক আছে, তুমি বই থেকে ডাইরেক্ট পড়লে কিন্তু তারপরে তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার যেটা নিউজ পেপার আছে, নিউজ পেপার থেকে কিন্তু তোমার টু দা পয়েন্টে এক্স্যাক্টলি কিন্তু সেই জিনিসটা তোমার মাথায় রাখা দরকার, যে কোন কোন ভাবে নতুন নতুন কি কি জিনিসগুলো ঘটছে এবং রিসেন্টলি কি কি স্টেপ নেওয়া হচ্ছে। তুমি জানো চায়নার সাথে কি কি স্টেপ এখন গুলো নেওয়া হচ্ছে এবং কি কি ঘটনা এখন ঘটছে, ঠিক আছে। তো সেগুলো যেন তোমার অবশ্যই তোমার কোশ্চেন অ্যান্সারে চলে আসে, এই জিনিসগুলো কিন্তু তোমার টু দা পয়েন্টে খেয়াল রাখা দরকার, ওকে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। কারণ যে দেখো নিউজে যে জিনিসগুলো চলছে, তোমার দেখো যে যে লাদাখে স্ট্যান্ড আপ হচ্ছে, তো তারপরে তোমার অরুণাচল প্রদেশে যে যে জিনিসগুলো ঘটছে, তো সেখানে এগুলো কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সারে কিন্তু ইনক্লুড অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমার দরকার। তারটা হচ্ছে মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায় তো এটাই হচ্ছে প্রবলেম। ওকে, যাই হোক, তো যেটা আমরা বলছিলাম, তো চায়নার সাথে তো আমাদের যে রিলেশন, তোমার কারেন্টলি যে জিনিসগুলো চলছে, এগুলো কিন্তু এক্স্যাক্টলি তোমার অবশ্যই কোশ্চেন অ্যান্সারে কিন্তু ইনক্লুড করতে হবে। যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু আমরা রেগুলার দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্টেপ গুলো নিচ্ছে, যেগুলো তুমি কিন্তু নিউজ পেপার কারেন্ট একদম কিন্তু রেগুলার পেয়ে যাবে, ঠিক আছে। তো এই স্টেপ গুলো কেন নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমার নেওয়া দরকার, ঠিক আছে। ওকে, তো চলো আমরা স্টাডি পোর্শনে বইতে যাই। যে চীনের পররাষ্ট্রনীতি, তোমার যে জিনিসটা তোমার একটু চীনের ব্যাকগ্রাউন্ড দেখা দরকার, যে তোমার দেখো 1949 থেকে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, যে 1949 to 2000, এই যে যে টাইমটা, এই টাইমটাতে কিন্তু হিউজ চেঞ্জ এসছে, ঠিক আছে। তো চীনের পররাষ্ট্রনীতি কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে। তো এই টাইমে কিন্তু তুমি দেখতে পাবে যে এই টাইমে কিছুক্ষণ দিন পরে কিন্তু তোমার কিন্তু চায়না তিব্বতকে অ্যাটাক করে, তিব্বতকে নিয়ে নেয় পুরো নিজের আন্ডারে। তারপর জেনজাং প্রভিন্স, এটাও কিন্তু তোমার সেই হিসাবে পরবর্তীকালে সেগুলো নিয়ে নেওয়া হয়। তোমার মেইন চায়নার সাইজ হচ্ছে এইটুকু ছিল, কিন্তু আশেপাশের দেশগুলো তোমার অ্যাটাক করে করে এত বড় হচ্ছে সাইজ করেছে তোমার চায়না, বেসিক্যালি তুমি যদি সেই হিসাবে দেখো, ওকে। তো সেই ব্যাপারটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমার 1950s এর দিকে আমরা যে জিনিসটা দেখতে পারি, 1950-এর দশকে কিন্তু চীনের পররাষ্ট্রনীতিতে তোমার কিন্তু মার্ক্সবাদ আর লেনিনবাদ দ্বারা মার্ক্স মারাত্মকভাবে ইন্সপায়ার হয়, ঠিক আছে। মার্ক্সবাদ আর লেনিনিজম যারা কিন্তু মারাত্মকভাবে ইন্সপায়ার হয়। তো তারপরে পরবর্তীতে কিন্তু আমরা 1990s এর দিকে কিন্তু আমরা হিউজ ড্রাস্টিক্যালি আমরা চেঞ্জ দেখতে পাই। আর তারপর 2000 এর পর থেকে কিন্তু হিউজ চেঞ্জ হয় তোমার ইকোনমিক্যালি পাওয়ার হাউস হিসাবে তোমার আস্তে আস্তে ওয়ার্ল্ড স্টেজে কিন্তু আস্তে আস্তে উঠতে থাকে খুব দ্রুত গতিতে চায়না, ঠিক আছে। না হলে কিন্তু চায়না খুবই বাজে অবস্থা ছিল এবং খুবই গরিব দেশ ছিল বেসিক্যালি, কিন্তু তারপরেও একই টাইমে দেখো আমরা সেই হিসাবে আমরা চেঞ্জ এসছে। মানে কিন্তু তারপরেও কিন্তু আমরা কত দূর কিন্তু এগিয়ে গেছি, ঠিক আছে। কিন্তু যদি হ্যাঁ আমরা দেখতে পারি, হ্যাঁ আমাদেরও অনেক এগিয়ে গেছি আমরা, কিন্তু সেই অনুযায়ী যদি আমরা কম্পেয়ার করি চায়নার সাথে, তাহলে আমরা কত পিছিয়ে গেছি, তাই না? তো মানে সেই সব কত ফাস্ট গ্রোথ হয়েছে তুমি চায়নার, তো সেই জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, ওকে। তো এটা কিন্তু খুবই ফান্ডামেন্টালি স্ট্রং জিনিস, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তোমরা কেউ কেউ জয়েন করছো না কেন কে জানে? যাই হোক, আমি তো গ্রুপে লিঙ্ক তোমাকে পাঠালাম সবাইকেই, কিন্তু কেন জয়েন করছো না কে জানে। দেখো, ক্লাস যখন হবে তো সেই সময় ক্লাসে জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে। না হলে তুমি, হ্যাঁ এটা যেহেতু আমাদের এই থাকছে তোমার রেকর্ড করা থাকছে অবভিয়াসলি, কিন্তু তারপরেও তুমি লাইভ ক্লাসে যে তোমার সাথে সাথে তোমার যেখানে কোনো প্রবলেম হলে সেগুলো তুমি ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারছো, সেটা তো তোমার কিন্তু অন্য সময় কিন্তু থাকছে না, না তাও তো সেই জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। তো এখানে দেখো চীনের পররাষ্ট্র নীতির যে সকল অবজেক্টিভ রয়েছে তোমার, এখানে যে জিনিসটা বলা হচ্ছে অবজেক্টিভ অফ চাইনিজ ফরেন পলিসি, অবজেক্টিভ অফ চায়নাস ফরেন পলিসি মানে কি, মানে বৈদেশিক নীতি, FOREIGNGICI, ঠিক আছে, ঠিক আছে, POLICI পলিসি, মানে যে অবজেক্টিভ অফ চায়নার ফরেন পলিসি গুলো কি কি আছে। তো এখানে তুমি দেখতে পাও যে মহান, তাদের দেশ যে মহান সমাজতান্ত্রিক একটা দেশ, এই যে যে প্রোপাগান্ডা এটা চারিদিকে প্রচারিত করা, এটা হচ্ছে তাদের অন্যতম মেইন একটা বৈশিষ্ট্য তুমি যদি বলতে পারো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এখানে যে জিনিসটা বলানো হয় যে এরা ফার্স্টের দিকে, মানে প্রথম প্রথম যখন এরা
আহ স্বাধীন হচ্ছে, তো তোমার মানে তো সেই টাইমে হচ্ছে তোমার বেসিক্যালি বলছে যে যে সকল দেশগুলো সবে সাম্রাজ্যবাদী দেশগুলো থেকে স্বাধীনতা লাভ করছে তো তাদের পক্ষে হচ্ছে আমরা, এটা ওই টাইমে ওদের কিন্তু পলিসি ছিল, মানে চায়না পলিসি ছিল। তারপরে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়েছে। চাইনিজ পররাষ্ট্রনীতি যে জিনিসটা বলা হয়েছে যে এটা বর্ণ বৈষম্য, ঠিক আছে, রেসিজম হচ্ছে এদের চলে না, কিন্তু অলরেডি কিন্তু আমরা হিউজ রেসিজম কিন্তু দেখো 1950s চাইনার যে পলিসি ছিল আর এখনকার পলিসি কিন্তু আকাশ পাতাল ব্যবধান, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ তারা সবে হচ্ছে খুবই গরিব দেশ, তো বেসিক্যালি যখন এসছে তো মার্কেটে তোমার জায়গায় স্থায়িত্ব করার জন্য কিন্তু একদম চুপচাপ পড়ে রয়েছে, পরবর্তীতে কোনো জায়গায় কিছু বলতো না, কন্টিনিউয়াসলি তারা কিন্তু কাজ করে গেছে। তারপর 2000 এর পর থেকে হচ্ছে তোমার হিউজ ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পারবে। আর এখন তো কোনো কিছু হওয়ার পেছনে তোমার চায়নার হাত আছে, তো এরকম পজিশন হয়ে গেছে তোমার যেটা আমরা কিন্তু আগের ক্লাসে আমরা বলছি যে ওয়ার্ল্ড যে টোটাল এক্সপোর্ট হয় তো তার টোটাল 28% এক্সপোর্ট চায়না একা করে একটা দেশ, আর সেখানে ভারত কত করে? অনলি 2%। বুঝতে পারছো কোথায় রয়েছি আমরা আর চায়না, যদি তুমি যদি কম্পারিজন করো, তুলনা করো দুই দেশের মধ্যে, তাহলে সিচুয়েশনটা কোন জায়গাতে আসে এই জিনিসটা কিন্তু তোমার টু দা পয়েন্টে খেয়াল রাখা দরকার। ওকে, তো এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল স্ট্রং জিনিস। তো এখানে যুদ্ধনীতি তারা বিরোধিতা করছে ওই টাইমে, তাদের যে পলিসি ছিল, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে হিউজ ড্রাস্টিক্যালি আমরা কিন্তু চেঞ্জ দেখতে পেয়েছি। তো তারপরে তোমার চায়নার যে পররাষ্ট্রনীতি, এখানে তোমার সামরিক জোট গঠন, বৈদেশিক সামরিক ঘাঁটি স্থাপন, ঠিক আছে, আর অন্যরাষ্ট্রীয় ভূখণ্ড মানে ওই সময় হচ্ছে তোমার সাম্রাজ্যবাদের এগেইনস্টে আমরা চাই না, তখন সেটা বোঝাচ্ছে চায়না, তখন বোঝাচ্ছে আমরা সাম্রাজ্যবাদের এগেইনস্টে, যেখানে সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে আমরা তাদের বিরুদ্ধে, এবং যে সকল ডেমোক্রেটিক কান্ট্রি বা যে সকল দেশ এই সকল সাম্রাজ্যবাদী দেশের থেকে স্বাধীনতা পাচ্ছে আমরা তাদের পক্ষে। এই পলিসি হচ্ছে ছিল, ঠিক আছে, মানে ঘুরে ফিরে তোমার একই পয়েন্ট এখানে বারবার এসছে, তো তোমার এই জিনিসটা ফান্ডামেন্টালি তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ওকে, আর নেক্সট হচ্ছে তারা চাইছে যে তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলো এই যে সবে স্বাধীনতা লাভ করছে তাদের সাথে ভালো রিলেশন করা, এবং আলটিমেটলি একটা তাদের যে সকল তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলো আছে তাদের নেতা হিসেবে সারা বিশ্বের কাছে নিজেকে তুলে ধরা, এই যে যে মানসিকতা বা বাসনা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে মারাত্মক ভাবে ছিল সেই টাইমটাতে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সেই সময় ফলো করি বা দেখতে পারি, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা তোমার মেইন পয়েন্টের মধ্যে কিন্তু আসছে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। হ্যাঁ, লিঙ্ক আমি পাঠিয়েছি, দেখলাম, তো আমি তারপরেও শিওর হয়ে নিচ্ছিলাম যে বেসিক্যালি আমি লিঙ্ক আদৌ পাঠালাম কিনা, যেহেতু টাইম হয়ে গেছে কেউ তোমরা জয়েন করছো না। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার সামনের দিকে এগোই। তো এই জিনিসগুলো কিন্তু তাদের মেইন ফোকাস ছিল, তুমি যদি বলো যে অবজেক্টিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মেইন অবজেক্টিভ ছিল তাদের ওই টাইমটাতে 1950s এর দিকে, মানে 1950-এর দশকে। আমরা কিন্তু চায়নাতে এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি। তো তারপর দেখো এখানে পুরো ম্যাপ সহ দিয়ে দেওয়া রয়েছে যে চায়নার নীতি কোন কোন টাইমে, চায়নার নীতি বলতে আমরা এখানে কিন্তু পররাষ্ট্র নীতি বলছি, পররাষ্ট্র নীতি বলতে কি ফরেন পলিসি, মানে চায়নার পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি হিউজ চেঞ্জ এসছে ড্রাস্টিক্যালি। 1950s এক টাইপের ছিল, 60s একরকম, 70-তে একরকম, 80-তে একরকম, 90s একরকম, তারপর 2000-এ একরকম, 2010-এ একরকম, আর 2020-তে তো দেখতে পাচ্ছি আমরা কিরকম সিচুয়েশন। তো এরকম কিন্তু বিভিন্ন টাইমে টাইমে এগেন এগুলো কিন্তু চেঞ্জ এসছে ড্রাস্টিক্যালি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে, তো এটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। নেক্সট, তারপর যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আচ্ছা, এবার হচ্ছে তোমার বিভিন্ন পর্যায়ের মধ্যে কিন্তু ভাগ করেছে, যেটা বললাম যে 1949 টু 1953 তোমার এখানে বিভিন্ন ভাবে ভাগ করেছে, ওই যেটা বললাম আমরা। কিন্তু তুমি যদি দেখো এখানে বইতে, তুমি বইয়ের যদি অপশন দেখি যে আমরা বইয়ের কোন কোন স্টাইল এখানে ভাগ করা রয়েছে, তো সেই বইয়ের হিসাবে আমি ওভারঅল আমি বলে দিলাম যে কোন কোন ব্যাপার রয়েছে, কিন্তু বইয়ের স্টাইলে তুমি যদি দেখো তো বইয়ে কোন কোন স্টাইলে ভাগ করা রয়েছে যেটা তোমাদের পড়ার সময় সুবিধা হবে। 1949 টু 1953, ঠিক আছে, এই একটা ভাগে বিভক্ত করা। দ্বিতীয় পর্যায়ে বলছে 1954 টু 1956, ঠিক আছে, তারপরে 1957 টু 1968, 1969 টু 76, 1976 টু 80, 1976 টু 80, মানে 1980। এই যে বিভিন্ন ভাবে কিন্তু এই যে কয়েকটা স্টাইলে বা কয়েকটা পর্যায়ে এখানে বিভক্ত করা রয়েছে যে কোন কোন টাইমে কি কি তোমার ভাগ ছিল, তো সেই হিসাবে কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে। তো এখানে তুমি এই বইয়ের সাথে যখন পড়ছো এই জিনিসটা খেয়াল রাখো। তো তারপরে দেখো এখানে তো 1980 অব্দি রয়েছে, কিন্তু তোমার কিন্তু বেসিক্যালি নাইনটিজ এ কিরকম, 2000-এ কিরকম, বা 2020-তে বা এই টাইমে বর্তমান সময়ে কিরকম সেটাও একটু দেখা দরকার। তো সেটা তুমি কিন্তু এই যে যেগুলো তুমি নিউজ পড়ছো যে ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে, নিউজ পেপার যেগুলো পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, এখান থেকে নিয়ে কিন্তু তুমি সেই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে ফলো করতে হবে তোমার। ওকে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে এবং পঞ্চম পর্যায়ে যেগুলো বলো।
ঠিক আছে, যে ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট কোল্ড ওয়ার এরা, এই জিনিসগুলো কিন্তু তোমার টু দা পয়েন্টে তুমি ফলো করবে। নেক্সট দেখো, এই যে যেগুলো পর্যায়গুলো রয়েছে, তো সেই পর্যায়ে কোন কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিয়ে আমরা এবার একটু ডিটেলসে ডিসকাস করবো। যে দেখো 1949-এর দিকে যদি আমরা দেখি, মানে সবে যখন তোমার কিন্তু এই যে প্রথম পর্যায়ে চীনের ধনতান্ত্রিক বিশ্বর প্রতি, মানে যে সকল তোমার ক্যাপিটালিস্ট দেশ আছে তাদের এগেনস্টে ছিল সবসময় চীন, কিন্তু পরবর্তীতে টাইম এন্ড এগেন কিন্তু সেটা চেঞ্জ হয়েছে। সেটা পরবর্তীতে কিন্তু ওই টাইমে কিন্তু তোমার চায়না ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট যে সকল দেশগুলো ছিল তাদের এগেনস্টে ছিল সবসময়। ঠিক আছে, এখন তারা নিজেরাই ক্যাপিটালিস্ট কান্ট্রি বা ক্যাপিটালিস্ট থিওরি ফলো করে, সেই জিনিসটা আলাদা, কিন্তু লোকের সামনে দেখায় আমরা কমিউনিস্ট। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তারপর এই টাইমে তোমার কিন্তু সোভিয়েত রাশিয়ার সাথে এদের রিলেশন খুবই স্ট্রং হতে শুরু করে এই টাইমে, যেটা এখন তো তোমরা একদম পুরো জিগরি দোস্ত যেটা বলে চোখ, সেরকম অবস্থা, কিন্তু সেই সময় কিন্তু ভালো রিলেশন ছিল, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি ওই টাইমে। ওকে, তারপরে তোমার যে জিনিসটা রয়েছে যে চীন তখন দেখেছিল যে তিব্বতকে তারা কিন্তু অ্যাটাক করে সেই হিসাবে তাদের সাথে যুক্ত করবে, তো এটা কিন্তু তাদের বাসনা সেই টাইমে ছিল, স্টার্ট করেছিল। পরবর্তীতে তারপর সেটা দখল করে নেয় তারা, অ্যাটাক করে। তো সেই ব্যাপারটা রয়েছে, কিন্তু সে সময় বাসনা কিন্তু ছিল যে তিব্বতকে নিজেদের অন্তর্ভুক্ত করা, সেটা কিন্তু মেইন লক্ষ্য ছিল। সেই সময় আমাদের মেইন প্রবলেম ছিল যে তিব্বত এত বড় দেশকে অ্যাটাক করে নিয়ে নিল, 22 লক্ষ বর্গ কিলোমিটার মতো এরিয়া, তো তারপরে ইন্ডিয়া কোনো স্টেপই নেয়নি। এইটা যে কত বড় মূর্খর কাজ হয়েছে, আমরা তো সেই জিনিসটা আমরা ফল এখন বুঝতে পারছি। আমাদের সাথে কিন্তু চীনের কখনোই বর্ডার ছিল না, আমাদের বর্ডার কার সাথে ছিল? তিব্বতের সাথে। তো সেই সময়ে তখনকার প্রধানমন্ত্রী কোনো স্টেপ নেওয়ার জন্য সেই ভুগছি আমরা এখন। ঠিক আছে, ভুক্তভোগী হচ্ছে আমরা এখন হচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে তোমার যে জিনিসটা রয়েছে যে উম পরবর্তীকালে আমরা যেটা দেখতে পেয়েছি 1954 to 1956, 1954 থেকে 1956 সালে এই টাইমটা যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে তোমার ভারতের সাথে রিলেশন করার জন্য বিভিন্ন তারা পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আছে, জোট নিরপেক্ষ নীতির সাথে আস্থা জ্ঞাপন করে চীন, সেই সময় আমরা দেখতে পারি। ঠিক আছে, তো তার আগে সেই সময় মানে জোট নিরপেক্ষ নীতি তো আমরা দেখো আগের চ্যাপ্টার গুলোতে আমাদের ছিল। ঠিক আছে, নন অ্যালাইন মুভমেন্ট যেটা, তো সেখানেও চায়নাও সেখানে যোগদান করবে, তো সেই হিসাবে তাদের বাসনা সেই হিসাবে ছিল, সেই হিসাবে তারা বিভিন্ন পদক্ষেপ নেয় ওই টাইমে ওই সময়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা আমরা দেখো যে জিনিসটা দেখতে পাবো যে তৃতীয় পর্যায়ে যে জিনিসটা রয়েছে তোমার 1957 to 1968, সেইখানে কিন্তু তোমার বিভিন্ন স্টেপ আমরা এখানে দখল করছি। যে এই সময় কিন্তু 1957 to 1968 এই টাইমে চীন কিন্তু অ্যাটাক করে কাকে? আমাদেরকে। চীন ভারত আক্রমণ করে। এই টাইমে আক্রমণ করে কি করে সে? এই টাইমে আক্রমণ করে আমাদের ভারতের কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু 15,000 বর্গ কিলোমিটার, 15,000 কিলোমিটার এরিয়া কিন্তু এলাকা দখল করে নেয়। ঠিক আছে, এরপর 1965-এও কিন্তু যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়, তখনও কিন্তু এই চীন পাকিস্তানের ফরে যায়। ঠিক আছে, পাকিস্তানকে সাপোর্ট করে। ওকে, তো এরপরে তোমার 1968-এ তোমার কিন্তু এখানে সাংস্কৃতিক বিপ্লব হয়। কোথায়? চীনে। সাংস্কৃতিক বিপ্লব, তার মানে গোড়াগড়ি থেকে কিন্তু কখনোই আমাদের সাথে ভালো রিলেশন সেই সময় ছিল না, এবং সবসময় আমাদের এগেনস্টে ছিল। তো ইন্দো চীনি এই যে যে ভাই ভাই, এই এটা যে কতটা মূর্খামি, তো সেই জিনিসটা আমরা কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু তোমার টু দা পয়েন্টে অ্যানালাইজ করা দরকার। তো আমাদের ভাবো তুমি এই টাইমে 15,000 কিলোমিটার এরিয়া কিন্তু সেই টাইমে ওরা দখল করে নিয়ে গেছে, তো তখন আমরা কোনো স্টেপই নিইনি সেই হিসাবে। ঠিক আছে, তারপরে অ্যাটাক করে এত জায়গা নিয়ে যাচ্ছে, তারপরেও আমরা তাদের কোনো স্টেপ নিইনি, সেটা কত বড় মূর্খতার লক্ষণ। ইন্দোচীনি ভাই ভাই, আরে ভাই ভাই করে করে তোমার যে এত জায়গায় নিয়ে গেল, তারপর তুমি কিছু বলবে না? তো যেটা আমরা ভুক্তভোগী এখনই বুঝতে পারছি। ঠিক আছে, ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিলের মেম্বারের পার্মানেন্ট মেম্বারও তখন কিন্তু আমাদের কিন্তু স্টেপ নেওয়া কিন্তু দরকার ছিল। ঠিক আছে, তো সেটা আমরা নিয়ে নিই, এখন সেটা আরো বুঝতে পারছি আমরা। তো এই যে যে জিনিসগুলো, সেই গ্যাপ গুলো কিন্তু তোমার টু দা পয়েন্টে ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, কি কি চেঞ্জ তখন ওখানে আসছে। নেক্সট আসে তোমার দেখো চীনের পররাষ্ট্রনীতি কিন্তু দিক পরিবর্তন হচ্ছে পরবর্তীতে। এখানে সাংস্কৃতিক বিপ্লব তখন দেখো 1969 to 1976 এই টাইমের মধ্যে কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে তোমার দেখো 1971 এই টাইমে তোমার কি হচ্ছে? এই যে সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে, তারপর এরপরে তোমার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু পাকিস্তানের ফরে যায় কে? চায়না। ওকে, তারপরে কিন্তু এই টাইমে কিন্তু নতুন দেশ তৈরি হয় কে? বাংলাদেশ 1971-এ। সেই সময় কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা কিন্তু আমরা দেওয়াতে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করি, না হলে বাংলাদেশের স্বাধীনতা হতোই না।
ঠিক আছে, তো সেই জিনিসটাও খেয়াল রাখা দরকার। যদিও এটা বাংলাদেশ মাঝে মাঝে অস্বীকার করে বা ভুলে যায়, কিন্তু যখন তাদের ইন্টারেস্টের কাছে তখন খুবই খুবই মনে পড়ে যে হ্যাঁ আমাদের ভারত সাহায্য করেছিল যে সময়। কারণ দেখো এখন তুমি দেখতে পাচ্ছ যে ইকোনমিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ। এখন মনে এখন মনে পড়েছে যে খুব আমাদের হেল্প করেছে ইন্ডিয়া। ঠিক আছে, এতদিন হঠাৎ মনে পড়ে না। তো এই যে যে জিনিসগুলো এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। না হলে চায়নার সাথে ভালো ডিল করছিল, চায়নার সাথে বিভিন্ন ধরনের রিলেশন ভালো করার জন্য বাংলাদেশ বিভিন্ন ধরনের স্টেপে কাজ করে। ঠিক আছে, আর তাছাড়া অ্যান্টি ইন্ডিয়া যে প্রপাগান্ডা বাংলাদেশে মারাত্মক পরিমাণে রয়েছে। ঠিক আছে, আর সেখানে তোমার যে ধর্মের দিক তো সেই অবভিয়াসলি রয়েছে। পাকিস্তানের সাথে কি করে বাংলাদেশে ভালো রিলেশন করা যায়, তো তার জন্য এরা অনেক সময় বিভিন্ন ভাবে কিন্তু এরা রেগুলার কাজ করতে থাকে, যে জিনিসটা আমাদের স্বার্থের এগেনস্টে। তো এই জিনিসগুলো তোমার কিন্তু অ্যানালাইজ করে টু দা পয়েন্টে তোমার কিন্তু কোশ্চেনে যে তোমার পয়েন্ট আছে সেগুলো কিন্তু পয়েন্ট আউট করা দরকার। ওকে, নাহলে কিন্তু সেই জিনিসটা প্রবলেম। দেখো আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি যে জিনিসগুলো বলছি, কারণ অ্যানালাইজ করা দরকার। তুমি যখনই যে জিনিসগুলো অ্যানালাইজ করতে না পারবে তখন কিন্তু তোমার প্রবলেম হবে। তো তার জন্য টপিক গুলো তোমার কিন্তু দ্রুত অ্যানালাইজ করা দরকার, যে কোন টাইপের পর কোন টাইপের কোন জিনিসগুলো হচ্ছে এবং সেগুলো কিভাবে আসছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা তোমার কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা তোমার 1976 টু 1976 টু 80 এই টাইমে কিন্তু আবার আমাদের হিউজ চেঞ্জ আমরা দেখছি। তো এই টাইমে 1990 দশকে তোমার কিন্তু ওপেন ডোর নীতি ফলো করে। 1990 দিকে, ঠিক আছে, 1990 এর দিকে ওপেন ডোর পলিসি ফলো করে, সবার জন্য ওপেন করে দেয় তাদের মার্কেট। এত আগে থেকে এরা শুরু করেছে। তো এই টাইমে দেখো কি কি হয়। তো 1976 ভারত আর চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক কিন্তু স্থাপনের জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হয় 1976 সালের দিকে, যাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হয়। তো তার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া শুরু হয় কিন্তু সেই টাইমের দিকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো এই সময় তোমার পঞ্চশীল নীতি যে নীতি রয়েছে চীনের সাথে আমাদের ভারতের, তো সেইটার কথা বলা হয় যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা নিয়েছি, যে দুজনের বর্ডারকে রেসপেক্ট করা, দুজনের মধ্যে সংগতিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, শান্তিপূর্ণ সম্পর্ক যাতে থাকে, তো সেই জিনিসটা একে অন্যকে আক্রমণ না করা, একজন ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। তো এই যে কনসেপ্ট, তো এই সময়ের কথা হঠাৎ করে এদের মনে আসে চায়না। ঠিক আছে, তাদের স্টেবিলিটির জন্য আর বেসিক্যালি তাদের যেহেতু মার্কেট খুলে দিচ্ছে আর চায়না ইন্ডিয়া এত বড় মার্কেট, তো সেই জিনিসটা ধরার জন্যই বেসিক্যালি তারা এই স্টেপটা নিয়েছিল, অন্য কোনো কারণ না, ভালোবাসাটা সব কিছু না। ঠিক আছে, এখনো কিন্তু সেই জিনিস যেটা রয়েছে যে পাকিস্তানের চায়নার কাজ হচ্ছে যে ইন্ডিয়ার যে হিউজ মার্কেট, তো সেইখানে দ্রুত স্টেপ নেওয়া। তো তার জন্য কিন্তু তারা এই স্টেপ গুলো নিচ্ছে। তো তার জন্য দেখো রিসেন্টলি আমরা দেখে থাকবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আহ, বলছিল যে 12,000 টাকার নিচে যে সকল স্মার্টফোন আছে চায়না সেগুলো সম্পূর্ণভাবে ব্যান করা হবে। সেটা বলার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে এই যে লাদাখ স্ট্যান্ড অফ কিন্তু কমপ্লিট, তারা লাদাখ থেকে সরে আছে। ঠিক আছে, ইকোনমিক্যালি যে একটা স্টেপ নেওয়া হচ্ছে, ঠিক আছে, তার জন্য কিন্তু তারা সেইখান থেকে সরে গেছে। আরেকটা কি, এইখান থেকে শুরু গেলে মানে টু স্টেপ কিন্তু ওয়ার তাদের পক্ষে করা সম্ভব না, যে লাদাখেও তুমি এখানে করছো আর ওপাশে তোমার তাইওয়ানকে অ্যাটাক করছে। তো তার জন্য এইখানে যাতে ইন্ডিয়া এই দিক থেকে তাকে অ্যাটাক করে, তো তার জন্য বেসিক্যালি লাদাখ থেকে তারা এই রিসেন্টলি সরে গেছে। ঠিক আছে, আর কোনো কারণ না, আর কোনো কোনো ব্যাপার না। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এই জিনিসগুলো অ্যানালাইজ করে তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সারে সেই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করা দরকার। ঠিক আছে, তাহলেই হচ্ছে তোমার এক্সামে কিন্তু সেই জিনিসগুলো সুবিধা হবে, না হলে কিন্তু প্রবলেম। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু টু দা পয়েন্টে তোমার ফলো করা দরকার, যে কোন কোন ভাবে এই জিনিসগুলো আসছে সেটা কিভাবে তোমার অ্যানালাইজ করতে হবে। নেক্সট, এইবার হচ্ছে আমরা যে এই জিনিসটা দেখছি, দেখো পঞ্চম পর্যায়ে আমরা দেখলাম। এরপরে তোমার ফরেন পলিসি ডিউরিং পোস্ট কোল্ড ওয়ার এরা। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কমপ্লিট করে নিই। পোস্ট কোল্ড ওয়ার যখন হচ্ছে, তো তখন কোন কোন স্টেপ নিচ্ছে চায়না এবং সেগুলো কেন নিচ্ছে, এবার হচ্ছে আমরা সেটা দেখবো। কোল্ড ওয়ার এরা মানে কি সেটা তো আমরা দেখো আগেও এটা পড়েছি আমরা, ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, তো ঠান্ডা যুদ্ধের সময় কোন কোন স্টেপ গুলো নেওয়া হচ্ছে এবং এগুলো কেন নিয়েছিল চায়না, তো সেটা হচ্ছে আমরা এবার দেখবো। ঠিক আছে, ফরেন পলিসি আমরা দেখো এই যেটা বললাম যে নাইনটিজ এর দিকে শেষ হয় এবং ওপেন মার্কেট এরা শুরু করে, ওপেন মার্কেট ইকোনমি, এবং তার জন্য তাদের বাজার খুলে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয় যাতে তাদের মার্কেটে আরো বড় হয়, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়, নতুন লোকের প্রচুর পরিমাণে কাজের যোগান হয়। ঠিক আছে, ঠিক আছে, মানে কর্মসংস্থান হয়, বেশি বাড়তে থাকে। তো এই জন্য কিন্তু তারা বিভিন্ন টাইপের স্টেপ নেওয়া শুরু করে সেই টাইমে। তো তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এই জিনিসটা ওপেন মার্কেট ইকোনমি তখন কিন্তু মারাত্মকভাবে দ্রুতভাবে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো সেটা তারপর দেখতে পারি। আর তাছাড়া আসিয়ানের সাথে যাতে ভালো রিলেশন রাখার জন্য তারা কিন্তু স্টেপ নেওয়া শুরু করে। এরা কিন্তু মাল্টি পোলারিটি তখন কিন্তু 90-এর দশক থেকে নেওয়া শুরু করে, মাল্টি পোলারিটি মানে বহু মেরু কেন্দ্রিকতা, বহু মেরু কেন্দ্রিকতা। তার মানে কি সারা পৃথিবীতে দুটো মাত্র পাওয়ারফুল দেশ না, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া,
অনেকগুলো দেশ, অনেকগুলো দেশ হচ্ছে পাওয়ারফুল দেশ, এবং সেই হিসাবে তারা একটা দুটো দেশের কাছে সম্পূর্ণ পাওয়া সবকিছু কিন্তু নেই। বিভিন্ন দেশের মধ্যে বিভিন্নভাবে এগুলো বিভক্ত রয়েছে। তো এই যে যে কনসেপ্টটা দেখো, আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম যাতে তোমরা ডিটেলসে জিনিসটা বুঝতে পারো। তো সেই ব্যাপারটা কিন্তু ওখানে রয়েছে যে মাল্টিপোলারিটি, ঠিক আছে, বহুমেরু কেন্দ্রিকতার মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে। তারপর তোমার যেটা বললাম যে ওপেন মেরু, ওপেন ডোর পলিসি তারা শুরু করে, তাদের মার্কেট খুলে দেওয়া হয় নতুন নতুন, যাতে বিদেশি বিনিয়োগ আসতে থাকে, দেশের জোরগার রোজগার বাড়ে, এবং হচ্ছে প্রচুর পরিমাণে যে সকল ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো তার জন্য তার স্টেপ নিতে হয়। ঠিক আছে, এবং আস্তে আস্তে তোমার কিন্তু বিভিন্ন ধরনের তোমার কিন্তু সেলস অঞ্চল তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন টাইপের সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে এই টাইমে কিন্তু চায়না ইউ এর সাথে রিলেশন ভালো করার জন্য বিভিন্ন টাইপের স্টেপ না। ইউ মানে কি? ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো রিলেশন করার জন্য, এবং সেইখানে তার সাথে ভালো এবং তাদের মার্কেটটা ধরার জন্য বেসিক্যালি, কারণ এদের পার্চেসিং পাওয়ার বেশি, ঠিক আছে, মাথা পিছু আয় বেশি, এবং প্রতি গড়ে লোকেরা বেশি খরচ করতে পারে যেহেতু তাদের আয় বেশি, এবং সেই যে যে বিশাল মার্কেট, এই মার্কেটটা ধরার জন্য কিন্তু ইউ এর সাথে ভালো রিলেশন তৈরি করার জন্য স্টেপ নেয় চায়না এই টাইমের দিকে। ঠিক আছে, নাইনটিজ এর দিকে থেকেই। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ড্রাস্টিক্যালি চেঞ্জ আমরা সেই হিসেবে দেখতে পাই। চীনেরও মাথা পিছু আয় কিন্তু এখন ভারতের থেকে বহু বহু বেশি। ঠিক আছে, তো সেখানেও কিন্তু আমাদের স্টেপ নেওয়া দরকার, যে জনসংখ্যায় দেখো আমাদের প্রায়, এখন আমরা চায়না থেকে আমরা নেক্সট ইয়ারের মধ্যেই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি দেখো ইকোনমিক্যালি চায়না আমাদের থেকে কত কত এখন স্ট্রং হয়ে গেছে। তো সেই যে যে সিচুয়েশনটা, এটা কিন্তু আমাদের অ্যানালাইজ করে রাখতে হবে, এবং এই জন্য যাই কিন্তু আমাদের স্টেপ নেওয়া দরকার, নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এবং সেই অনুযায়ী দেখো এই জিনিসগুলো তোমার অ্যানালাইজ করে তোমার কোশ্চেন আনসারে কিন্তু এইসব পয়েন্ট গুলো ইনক্লুড করা দরকার, তাহলেই হচ্ছে বোঝা যাবে যে না, তোমার অ্যান্সারের কোয়ালিটি বাড়ছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার কিন্তু মেইন ফোকাস থাকতে হবে কোশ্চেন আনসারে। ওকে, আচ্ছা তোমরা জয়েন করছো না কেন কি জানি, আমাদের এতক্ষণ হয়ে গেল ক্লাস, তারপরে তোমরা কেন জয়েন করছো না? আমি তো লিঙ্ক তোমাদের পাঠিয়ে দিলাম, কিন্তু তারপরেও কেন জয়েন করছো না তোমরা, সেটাই তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু কিন্তু ফলো করতে হবে কন্টিনিউয়াসলি, না হলে কিন্তু প্রবলেম। ওকে, নেক্সট এরপরে হচ্ছে আমরা দেখো যে জিনিসটার কথা দেখবো, যে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে তোমার পররাষ্ট্রনীতি। তো ঠান্ডা যুদ্ধের কথা তো আমরা এখানে বললাম যে ঠান্ডা যুদ্ধ মানে কি, কোল্ড ওয়ার, যেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস আগে ডিসকাস করেছি, যে কোল্ড ওয়ার কি কিভাবে চলেছে। ঠিক আছে, তো এইখানে দেখো নাইনটিজ এর দিকে আরো একটা যে মেইন ইম্পর্টেন্ট খুব একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে তোমার মঙ্গোলিয়া থেকে রাশিয়া নিজেদের সৈন্য তুলে নেয়। মঙ্গোলিয়া দেখবে, মঙ্গোলিয়া থেকে রাশিয়া সৈন্য তুলে নিচ্ছে, রাশিয়া সৈন্য তুলে নেয়। ঠিক আছে, তো তার ফলে কি হয়, তো দুই দেশের মধ্যে কিন্তু তোমার যে কানেকশনটা, যে চীন আর রাশিয়ার যে সীমান্ত বিরোধ, সেটা কিন্তু শান্ত হয়। ঠিক আছে, তো তাহলে এই মঙ্গোলিয়া অবস্থান কোথায় দেখবে তুমি, যদি ম্যাপটায় দেখো ডাইরেক্ট রাশিয়ার ম্যাপ, রাশিয়া এখানে উপর দিয়ে যাচ্ছে, এই পাশে হচ্ছে তোমার চায়না, মাঝখানে যে একটা ছোট দেশ, মানে ওই দুই দেশের সিচুয়েশন অনুযায়ী, মানে ওই দুই দেশের সাথে, মানে চায়নার ম্যাপ যদি তুমি দেখো, রাশিয়ার ম্যাপ যদি দেখো, সেই অনুযায়ী ছোট, কিন্তু তাও কিন্তু মঙ্গোলিয়া বিশাল বড় দেশ। তো এই যে রাশিয়ার সাথে এই যে যে মঙ্গোলিয়ার যে সীমান্ত সমস্যা, ডিসপুট ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায়, তো তার ফলে দুজনের মধ্যে, তিনজনের মধ্যে রিলেশন আর কি ঠিকঠাক ভাবে তখন হয়ে যায়। ঠিক আছে, যেটা কিন্তু এই অঞ্চলে স্টেবিলিটি বা শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ হিসেবে এটা পরিগণিত করা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এখানে। ওকে, নেক্সট তারপর ওই যে ভালো রিলেশন বানানোর জন্য, মানে ইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো রিলেশন করার জন্য কিন্তু তারা স্টেপ নিয়ে থাকে। এখনো দেখো তুমি, এখনো দেখো যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু খুবই বড় ট্রেডিং পার্টনার কে চায়না। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নে তুমি যদি জনসংখ্যা দেখো প্রায় 50-55 কোটির কাছাকাছি। ঠিক আছে, তো সেটা একটা হিউজ, বিশাল বড় জনসংখ্যা, এবং তাদের যে পার্চেজিং পাওয়ার, মানে মাথা পিছু মানে পার্চেজিং পাওয়ার মানে হচ্ছে তোমার ক্রয় ক্ষমতা। ঠিক আছে, আর তারপরে তুমি যদি দেখো গড় আয়ও দেখো, এগুলো কিন্তু খুবই বেশি। মানে তুমি সিম্পল যদি ভারতীয় যে সকল মানুষেরা রয়েছে, মানে আমাদের যে সাধারণ লোকেরা যে পরিমাণে ব্যয় করতে পারে, তার তুলনায় অনেক 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 গুণ ব্যয় করতে পারে তোমার কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে সকল দেশের সদস্যরা রয়েছে। তো তার জন্য তাদের মার্কেটটা ধরার জন্য কিন্তু চায়না, যাতে রিলেশনটা ভালো হয় এবং পণ্য সেখানে বিক্রি করতে পারে দ্রুত, এবং সেই হিসাবে তারা যত বেশি প্রচুর পরিমাণে লাভ করতে পারে, এই জন্য কিন্তু তারা স্টেপ নেওয়া শুরু করে, এবং সেটা কিন্তু তাদের বাণিজ্যিক উন্নতির জন্য তাতে অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে,
তো এই স্টেপ গুলো কিন্তু তারা টাইমে নেগে ওই টাইমে নিয়েছিল, যাতে তাদের রিলেশনটা সেই হিসাবে ভালো হয়। কার সাথে? এই যে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা ফান্ডামেন্টালি খুবই একটা স্ট্রং জিনিস। নেক্সট, চায়না কিন্তু তোমার জাপানের সাথে যাতে ভালো রিলেশন হয়, সেই টাইমে তার জন্য কিন্তু স্টেপ নেওয়া শুরু করে। চায়না জাপানের সাথে কিন্তু ভালো রিলেশন নেওয়া শুরু করে। তারপরে চায়না থার্ড ওয়ার্ল্ড যে সকল কান্ট্রি আছে, থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, সেই দেশের সাথে আরো দ্রুত রিলেশন ভালো করে, যাতে এই যে যে হিউজ মার্কেট যেগুলো তারা ধরতে পারে। এদের পার্চেজিং পাওয়ার কম, ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু তারপরেও কিন্তু জনসংখ্যা প্রচুর রয়েছে এখানে। তো তাদের যাতে নিজেদের আন্ডারে রাখতে পারে, মানে নিজেদের আন্ডার মানে তাদের যে মার্কেট আছে সেটাও যাতে ধরতে পারে, যাতে সেটাও হাতছাড়া না হয়ে যায়, তার জন্য কিন্তু এরা কিন্তু কন্টিনিউয়াসলি স্টেপ নেওয়া শুরু করে দেয়, কে? চায়না, ঠিক আছে। এই সময় কিন্তু যেই জিনিসটা আমরা কিন্তু লক্ষ্য করি যে 1995 সালে আফ্রিকার সাথে, এবার কিন্তু আমরা যে জিনিসটা দেখবো, আফ্রিকান ইউনিয়নের সাথে কিন্তু স্টেপ নেওয়া আস্তে আস্তে শুরু করে। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে 1995-এ, ঠিক আছে, আফ্রিকার সাথে যে বাণিজ্য ছিল, সেই বাণিজ্যের পরিমাণ ছিল হচ্ছে তোমার 3 বিলিয়ন, ঠিক আছে, 1995-এ। আর যদি আমরা 2005-এ যাই, ঠিক তার 10 বছর পর সেখানে সেইটা বেড়ে হয়েছে 32 বিলিয়ন, ঠিক আছে, মানে কত গুণ? 3 × 10⁻³ মানে 10 গুণেরও বেশি তাদের কিন্তু বাণিজ্যের পরিমাণ বেড়েছে এই 10 বছরে, ঠিক আছে, 1995 থেকে 2005-এ। কিন্তু এখন তুমি যদি দেখো সেটা, এই যে 2005 থেকে 2022-এ তুমি ডাটা কিন্তু তোমার দেখতে হবে, যেটা কোশ্চেন অ্যান্সারে তোমার কিন্তু এটা লিখতে হবে এক্সামে হলে। তো তারপরে সেইখানে কিন্তু তোমার সেটা আরো হিউজ। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করি, ঠিক আছে। এটা কিন্তু তোমার অবশ্যই ফলো করা দরকার। ওকে, নেক্সট, এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা আরো মাথায় রাখতে হবে যে চীনের সঙ্গে আমেরিকার এই টাইমে চায়না কিন্তু তাদের যে সামরিক খাতে, ঠিক আছে, সামরিক খাতে তাদের যে ব্যয়, সামরিক খাতে ব্যয় 11% করে বাড়ানো শুরু করে। 11% কিন্তু একটা হিউজ নাম্বার। 11% বৃদ্ধি করে এই টাইমেই তাদের সামরিক ক্ষেত্রে তাদের ব্যয়, চায়না, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করি এই টাইমে। এরপরে কিন্তু পরবর্তীতে তাইওয়ান কিন্তু এই টাইমে যেটা চাইছিল, তারা প্রথম থেকে চাইছিল যে তাইওয়ান হোক বা হংকং হোক, তারা সব বাই চায়নার সাথে যুক্ত হয়ে যাক, কিন্তু তাইওয়ান কিন্তু সেই জিনিসটা চায়নি। তাইওয়ান কিন্তু পুরো ডেমোক্রেটিক কান্ট্রি এবং ডেমোক্রেটিক ভ্যালুস এবং ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে কিন্তু তোমার তারা সেই দেশ কিন্তু চালিত হয়ে থাকে বহু বছর ধরে। এখনো কিন্তু সেটা চলছে, কিন্তু সেই জিনিসটা চায়না কখনোই চায় না, ঠিক আছে। চায়না চায় কমিউনিস্টিজম, কমিউনিস্ট পার্টি করে, কিন্তু তারা সেই হিসাবে চলবে। এবং চায়না তাইওয়ানকে দেখে তাদের নিজেদের একটা রাজ্য হিসাবে, ঠিক আছে। তো এই যে যে কনসেপ্ট, এই জিনিসটা কিন্তু তাদের জন্যই কিন্তু তারা চাইছে যে চায়না একে অ্যাটাক করে, তাইওয়ানকে অ্যাটাক করে নিজেদের অন্তর্ভুক্ত করতে। তো তার জন্য কিন্তু তুমি দেখো ওয়ার্ল্ড পলিটিক্স এখন কিন্তু টেনশন চলছে, ঠিক আছে, যে কোন স্টেপ নেওয়া হবে এবং সেই তার ফলশ্রুতিতে তারা কোন স্টেপটা নেবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি। এটা কিন্তু তোমার, তুমি নিউজ দেখলেই কিন্তু তখন বুঝতে পারবে যে এখন কি চলছে এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার চায়না বিভিন্ন তোমার আন্তর্জাতিক যে সম্মেলন আছে, তো সেখানে কিন্তু আস্তে আস্তে যোগ দিচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তীতে বিভিন্ন যে সকল আন্তর্জাতিক সমস্যা আছে সেখানেও আস্তে আস্তে যখন যখন ইকোনমিক্যালি সে স্ট্রং হচ্ছে, সেখানে বেসিক্যালি তোমার নাক গলানো শুরু করে আস্তে আস্তে, ঠিক আছে, যেটা কিন্তু আগে ছিল না পরবর্তীকালে। আর তাছাড়া আবহাওয়া যে এই জিনিসটা দেখতে পাই যে ট্রেড ডেফিসিটের পরিমাণ আস্তে আস্তে কিন্তু তোমার কমতে থাকে, ঠিক আছে, মানে রাশিয়া চীনের সাথে তোমার ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড ডেফিসিট ছিল, সেটা আস্তে আস্তে চায়নার পরে আস্তে আস্তে আসতে থাকে বেশি করে, ঠিক আছে। আগে আগে যে পরিমাণে ইম্পোর্ট করতো, তো তার অনুযায়ী কম এক্সপোর্ট করতো, সেরকম পজিশন ছিল। কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে দেখা যায় যে এখন কিন্তু চায়না তোমার সারা পৃথিবীর তোমার পণ্য উৎপাদনের এবং রপ্তানি ভাব হিসেবে তৈরি হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করে। তখন আস্তে আস্তে আগে যেটা তোমার ঘাটতি ছিল, বাণিজ্যের ঘাটতি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তো সেইটা সময়ের সাথে সাথে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে চায়না এক্সপোর্টে আরো বেশি তারা লাভ করতে থাকে, ঠিক আছে। সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই ইউরোপিয়ান ইউনিয়ন সহ। ধরো তুমি আফ্রিকান নেশনস গুলো বলো বা অন্যান্য জায়গায় তুমি নেশনস গুলো বলো, সেখানে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু পরপর ফলো করি, যেটা টাইম এন্ড এগেইন এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তুমি যদি দেখো চায়নার সাথে যে রিলেশন ইউরোপিয়ান ইউনিয়নের বলো বা এই সকল দেশগুলো বলতো, ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমরা ফলো করছি। আচ্ছা, তো এই জিনিসগুলো গেল। তো এরপরে দেখো মেরিটস আর ডিমেরিটস রয়েছে তোমার চায়না ফরেন পলিসি, মানে চায়নার যে বৈদেশিক নীতি, এইখানে যে তোমার মেরিটস মানে কি,
তোমার গুণ আর দোষ যেগুলো তুমি বলো, বা তুমি যদি সেই হিসেবে সফলতা দুর্বলতা মানে সঠিক বাংলা এখানে ইউজ করছে, যে এইখানে চাইনা ফরেন পলিসির মধ্যে কি কি সফলতা আমরা লক্ষ্য করি আর কি বিফলতা বা ব্যর্থতা আমরা দেখতে পাই, আর যেগুলো থেকে আমরা অনেক জিনিসগুলো শিখতে পারবো। তো সেই জিনিসগুলো এখানে পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো যেহেতু স্ট্যাটিক পোর্শন এখানে বইয়ে ডাটা কিন্তু খুবই পুরনো দেওয়া রয়েছে, তুমি বুঝতে পারছো 1995 থেকে 2005-এর যে তোমার বাণিজ্যের পরিমাণ ছিল, তো তার উপর বেস করে এখানে দিচ্ছে। তো সেখান থেকে এতগুলো বছর ওখানে চলে গেছে না, 2005 থেকে 2015, 15 থেকে আবার 7 বছর হয়ে গেছে অলরেডি। ওকে, তো সেইখানে কিন্তু হিউজ চেঞ্জ আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার সেই হিসাবে অ্যানালাইজ করা দরকার, এবং কোশ্চেন আনসার তুমি যখন লিখছো বা কোশ্চেন আনসার লেখা তুমি প্র্যাকটিস করছো, এখানে এখানে যে ডাটা গুলো তুমি ইনপুট করছো সেগুলো কিন্তু এই যে তুমি নিউজ থেকে কিন্তু এই যে রেগুলার তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এইখান থেকে ডাটা নিয়ে কিন্তু সেগুলো ইউজ করা দরকার, এবং সেগুলো তুমি সেই ডাটাগুলো তোমার ব্যবহার করে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। ওকে, তো তার জন্য এখানে পুরোনো ডাটা তুমি রয়েছে স্টাডি পোর্শন বোঝার জন্য তুমি এটা নিলে, কিন্তু তুমি যখনই সেটা ইউজ করবে তোমার কোশ্চেন অ্যান্সার লেখাতে, ঠিক আছে, বা এক্সামে, তখন কিন্তু এই যে কারেন্টে 2022-এ কি চলছে সেই হিসাবে ডাটা নিয়ে তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করতে হবে, এবং সেই অনুযায়ী গুলো তোমার এখানে লিখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম। কারণ এখানে তোমার কারেন্ট ডাটার উপর বেস করে কিন্তু কোশ্চেন গুলো থাকবে, এবং সেই হিসাবে তার উপর বেস করে কিন্তু ডাটা অনুযায়ী লিখতে হবে। কারণ তুমি জিনিসটা ভাবো, তুমি 22 সালে বা ধরো তুমি 23 সালে এক্সাম দিচ্ছ, কিন্তু সেখানে তুমি যদি 2005-এর ডাটা দেখো তাহলে কি হবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রেখে এগোনো দরকার, না হলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমার অবভিয়াসলি মাথায় রেখে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রেখে সেই হিসাবে এগো। চলো তাহলে স্টার্ট করা যাক আবার। ওকে, এবার হচ্ছে তোমার চীনের পররাষ্ট্রনীতি সফলতা দুর্বলতা, এটা হচ্ছে আমরা করবো। তো চীনের যে পররাষ্ট্রনীতি মানে হচ্ছে তোমার বৈদেশিক নীতি যে জিনিসটা বলে, বা তুমি ফরেন পলিসি বলো, যে সবগুলো কিন্তু একই টার্ম, একই কথা কিন্তু। তো এই টার্মগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার, কারণ দেখো কোশ্চেন কিন্তু ইউপিএসসি সিএসসি তে কোশ্চেন তোমার হিন্দিতে থাকবে আর হচ্ছে তোমার ইংলিশে থাকবে। তো তার জন্য এক্সাক্ট না মানে তোমার কিন্তু টু দা পয়েন্টে জানা দরকার, নাহলে কিন্তু তুমি সেগুলো বুঝতে পারবে না যে বেসিক্যালি এখানে কি বলতে চাইছে আর তোমার এখানে কি অ্যান্সার লেখা দরকার। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এটা তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন পার্টে বা কোন টপিকের বা কোন টার্মটার কি মানে এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, না হলে কিন্তু তোমার বুঝতেই প্রবলেম হয়ে যাবে। না তোমার দেখা গেল তুমি কোয়েশ্চেন একটা এসছে, তুমি লিখে দিলে অন্য টাইপের কোয়েশ্চেনের আনসার, তো তাহলে সেই জিনিসটা কিন্তু জিরো পাবে এখানে। কারণ এখানে নাম্বার কাটার জন্য তারা রেডি রয়েছে। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার, যে তুমি যে টার্মটা দেখছো বা পড়ছো, বা সেই টার্মটা যেন ঠিকঠাক আগে বোঝো। ঠিক আছে, কোয়েশ্চেনটার মানে বোঝো যে এখানে কি বলতে চাইছে, তো সেই অনুযায়ী তার উপর বেস করে কিন্তু তারপর সেটা লিখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার, যে কোয়েশ্চেনটাকে বারবার পড়ো, কি মানে প্রত্যেকটা ওয়ার্ড দেখো সেটা কি বোঝাচ্ছে, এবং তারপরে সেই জিনিসটা বোঝো যে এখানে কি বলতে চাইছে। তার উপর বেস করে নিজে কন্টিনিউয়াসলি পয়েন্ট নিজের মনের মধ্যে তৈরি করো, বা রাফ শিটে তুমি এখানে পয়েন্ট গুলো বলে যে হ্যাঁ এই পয়েন্ট গুলো আমি এখানে কোশ্চেন আনসারে লিখবো। শর্টে শর্টে তুমি একটু ছোট ছোট করে লিখে তোমার যাতে পরবর্তীতে মনে থাকে যে হ্যাঁ আমি এখানে এই কোশ্চেন আনসারটা আমি লিখতে চলেছি, তো এইখানে হচ্ছে আমার কি আনসার গুলো আমি লিখবো। ঠিক আছে, তো সেইটা হচ্ছে তোমার এই পয়েন্টে তুমি কিন্তু কিন্তু রেড করে রাখলে। ঠিক আছে, যে তাহলে হ্যাঁ এখানে আমি এই কোশ্চেনটা লিখছি এবং এখানে এই পয়েন্ট গুলো আমি লিখবো শর্টে, তাতে যাতে তুমি আর ভুলে না যাও যে হ্যাঁ এখানে এই কোশ্চেনটা আমি লিখছি, এখানে এই পয়েন্ট গুলো যেন আমার সবগুলো আমার কোশ্চেন আনসারে থাকে, সেটা কিন্তু তোমার মাথায় রেখে এগোতে হবে, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, নাহলে কিন্তু তুমি সেই জিনিসগুলো কিন্তু পারবে না। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। ওকে, তো এটা কিন্তু তুমি অবশ্যই কিন্তু মাথায় রাখবে, তাহলে তোমার কিন্তু সেই হিসেবে সুবিধা হবে। দেখো আমি টু দা পয়েন্টে ধরে ধরে বলে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লাই করা দরকার, তাই না? কিন্তু তুমি সবই দেখে গেলে কিন্তু সেগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। এর জন্য দেখো কিন্তু আমি বলছি তোমাদের যে কোনো কোশ্চেন আনসার লেখা প্র্যাকটিস করো। ঠিক আছে, তো সেগুলো দেখো প্রত্যেক চ্যাপ্টার আমরা যখন করছি তার নিচে লাস্টে কিন্তু যেগুলো আমরা যে যে টপিক নিয়ে অ্যানালাইজ করছি সেগুলো কিন্তু কোনো কোশ্চেন লেখো। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারের আমি তোমাদের বলে দিয়েছি যে বইয়ের কথা, সেই বই লিখে মানে বই দেখে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যান্সার গুলো লিখে আমাকে দেখাও। ঠিক আছে, তাহলে আমি সেখানে বলে দেবো যে হ্যাঁ এখানে এই প্রবলেম হচ্ছে, তোমাকে এই জায়গায় এই জিনিসগুলো করা দরকার। এই জিনিসগুলো কিন্তু টু দা পয়েন্টে মাথায় রেখো। ওকে, তাহলে তোমার কোশ্চেন অ্যান্সারে তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে আমি এই জিনিসগুলো আমার বুঝতে হবে, এবং এই পয়েন্টগুলো আমার এখানে ইনক্লুড করা দরকার, তাহলে আমি ঠিকঠাক নাম্বার পাবো, নাহলে পাবো না। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার মাথায় অবভিয়াসলি মাথায় রেখে এগোতে হবে।
নেক্সট তো চলো আমরা শুরু করি যে মেরিটস আর ডিমেরিটস এগুলো কিন্তু বলছে মানে চীনের পররাষ্ট্রনীতি মানে চাইনিজ ফরেন পলিসির সফলতা আর ব্যর্থতা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার সফলতা আমরা ধরো এখানে দিলাম এভাবে, আর এখানে তোমার দেখলো ব্যর্থতা। ঠিক আছে, এইভাবে তুমি মানে মিনিটটা সহজে তোমার পয়েন্ট ওয়াইজ আমি দেখানোর জন্য আমি সেই হিসেবে বলছি যে কি কি জিনিসগুলো তোমার এখানে টু দা পয়েন্ট এখানে কথা বলছে যে চীন তার বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করে আর আধুনিকরণের জন্য বিশ্বে এক শক্তির কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। আর দেখো এটা হচ্ছে, তাহলে তুমি যদি বলতে চাও ওখানে রিয়েলিস্ট থিওরির উপর কিন্তু এরা ফলো করেছে চায়না। রিয়েলিস্ট থিওরি মানে কি? রিয়েলিস্ট থিওরি হচ্ছে তোমার বাস্তববাদী তত্ত্ব। রিয়েলিস্ট থিওরির উপর কিন্তু ফলো করে এবং সারা পৃথিবীর মধ্যে তোমার মানে তারা যে শক্তিশালী রাষ্ট্র হবে এই যে যে মানসিকতা, এবং সেই সময় তারা কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ নিয়ে নিয়ে তারপরে কিন্তু তারা সাথে সাথে এগিয়েছে। তো এটা এটা পজিটিভলি তারা বিশ্বের কাছে দেখিয়েছে যে হ্যাঁ আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত হওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ নিচ্ছি, এবং সেই হিসেবে কিন্তু তারা সফলও কিন্তু হয়েছে। সেই জিনিসটা কিন্তু তুমি যাই বলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে একই পজিশনে আমাদের সাথে কিন্তু একই টাইমে আমরা সেই হিসাবে কিন্তু স্বাধীনতা হয়েছে, কিন্তু সেই টাইমে তুমি দেখো চায়না এখন কোন পজিশনে, আমরা কোথায় পৌঁছে মানে কতটা পিছিয়ে এখন, তাই না? তো সেই জিনিসটা রয়েছে। চায়নার জিডিপি সাইজটা দেখো আর আমাদের জিডিপি সাইজটা দেখো। চায়নার জিডিপি সাইজ কত বড় আমাদের থেকে, ওকে, পার ক্যাপিটা ইনকামও কত বড়, মানে মাথা পিছু আয় সবকিছু কিন্তু আমরা কিন্তু পিছিয়ে রয়েছি চায়না থেকে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখা দরকার। ঠিক আছে, নেক্সট তারপরে হচ্ছে যে জিনিসটা আহ চীন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তোমার যে আঞ্চলিক ভাবে হোক বা নির্দিষ্ট করে নির্দিষ্ট দেশের সাথে হোক বা কোনো অঞ্চলের সাথে বা বিভিন্ন গোষ্ঠী রয়েছে, বিভিন্ন দেশের যে সব গোষ্ঠী বা সংস্থা তাদের সাথে রিলেশন করে যাতে তাদের বাণিজ্যের পরিমাণ আরো বাড়ানো যায়, তার জন্য কিন্তু তারা স্টেপ বাই স্টেপ নিচ্ছে সময়ের সাথে সাথে কি করে আরো বাড়াতে পারে। এবং দুই দেশের মধ্যে যদি বাণিজ্য থাকে, সেই বাণিজ্য যদি তাদের কাছে ঘাটতি থাকে তো সেই ঘাটতি পূরণ করে কি করে তারা বেশি আরো লাভবান হতে পারে, এই যে যে কনসেপ্ট বা এই দিয়ে কিন্তু তাদের রেগুলার কিন্তু তাদের সেই হিসাবে দেখে কিন্তু তারা এগিয়েছে কন্টিনিউয়াসলি যাতে তাদের লাভটা হয় বেশি আরো। ওকে, এই স্টেপ কিন্তু তারা নিয়েই চলেছে কন্টিনিউয়াসলি, সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো পরিবেশ সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু বিভিন্ন টাইপের স্টেপ নিয়েছে। ঠিক আছে, যেরকম দেখো বিভিন্ন ডিল রয়েছে তোমার এনভায়রনমেন্টের রিলেটেড। তো সারা পৃথিবীতে বিভিন্ন সময় যে সকল ডিল হয়েছে সেই সকল ডিলে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা স্টেপ গুলো নিয়েছে। হ্যাঁ, সবগুলো তারা টার্মস এন্ড কন্ডিশন ফলো না করলেও তাদের যে আবহাওয়া সারা পৃথিবীর বা জলবায়ু পরিবর্তনে তাদের যে একটা স্টেপ নেওয়ার জন্য তারা আগ্রহী, সেই ভাবটা কিন্তু তারা প্রকাশ করেছে এবং সেই হিসাবে কিন্তু সেটা একটা পজিটিভ দিক বলে কিন্তু আমরা লক্ষ্য করি। কারণ এখনো কিন্তু দেখো সারা পৃথিবীর মধ্যে তুমি যদি কার্বন পলিউশন দেখো, কার্বন পলিউশন সব থেকে বেশি কিন্তু দুটো দেশ করে, ফার্স্টে ইউএসএ, তারপরে হচ্ছে তোমার চায়না। ঠিক আছে, আর তারপর তুমি যদি কালেকটিভলি ধরা হয় তোমার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু খুব বড় পজিশনে রয়েছে। তো সেখানে চায়না স্টেপ নেওয়া কিন্তু দরকার। তো সেটা তুমি যদি সাফল্যের দিক থেকে মানে আমরা পজিটিভ ওয়েতে আমরা সেই হিসেবে দেখতে পারি যে হ্যাঁ একটা তারা পজিটিভ স্টেপ নিচ্ছে, কিন্তু এটা ওই টাইমের জন্য ছিল। কিন্তু এখন তুমি যদি কারেন্ট স্টেট দেখো, কারেন্ট রিলেশনে কিন্তু বা কারেন্ট পজিশনে কিন্তু চায়না সেই টাইপের স্টেপ কিন্তু নিচ্ছে না, বরং বিভিন্ন টাইপের জায়গা থেকে ধরো এই সকল এনভায়রনমেন্টাল যাতে পলিউশন কম হয় এবং সেই জন্য এরকম সিচুয়েশন না হয়, তো সেই জন্য যে সকল স্টেপ গুলো নেওয়া হচ্ছে সারা পৃথিবী জুড়ে, তো সেখান থেকে উল্টে নিজেকে পুল আউট করে নিচ্ছে। তো সেই জিনিসটা একটা কিন্তু হুমকি স্বরূপ সারা পৃথিবীর আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের জন্য যদি আমরা দেখি, কারণ তারা একটা মেইন অন্যতম বড় একটা পলিউটার, তাই না? তো এই জন্য কিন্তু সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমার টু দা পয়েন্টে মাথায় রাখা দরকার। ঠিক আছে, নেক্সট এরপরে হচ্ছে দেখো চীন তার দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে বিশ্বে চীনে তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীকালে ধরো শান্তিপূর্ণ সহাবস্থান যাতে বজায় থাকে, সে চায় হচ্ছে দ্রুত বিজনেস করছে শান্তিপূর্ণ ভাবে। তো সেই জিনিসটা কিন্তু সেটা বোঝানোর জন্য তারা কিন্তু বিভিন্ন টাইপের স্টেপ নিচ্ছে সময়ের সাথে সাথে। সেই জিনিসগুলো আমরা দেখতে চেয়েছি, বা এরকম তারা প্রথম দিকে চেয়েছিল যে আমরা কলোনি হিসেবে কোনো দেশকে তৈরি করতে চাই না, আমরা চাই হচ্ছে বাণিজ্য করে সেই হিসাবে দুজনেই লাভবান করছে। সেটা এইটা আগের টাইমে ছিল, কিন্তু এখন যদি তোমরা দেখি এখন কিন্তু যেরকম ব্রিটিশ উপনিবেশ ছিল এখন কিন্তু সেই সিচুয়েশন কিন্তু তৈরি করছে কে? চায়না। সারা পৃথিবীর বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে কিন্তু তারা ফেলে কি কি স্টেপ গুলো নিয়েছে আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি শ্রীলঙ্কায়। ঠিক আছে, মালদ্বীপেও কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করেছি। বাংলাদেশ তো হতে হতে বেঁচে গেছে, আর পাকিস্তান তো অলরেডি বিক্রি হয়ে গেছে চায়নার কাছে। তো সেই জিনিসগুলো সময়ের সাথে সাথে চায়নার যে স্টেপ সেইগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ড্রাস্টিক্যালি এগুলো কিন্তু চেঞ্জ, এগুলো আমরা
দেখতে পেয়েছি। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু তোমার কন্টিনিউয়াসলি মাথায় রাখা দরকার যে কি কি চেঞ্জ এখানে আসছে। ওকে, তো এগুলো কিন্তু তাদের মেইন পয়েন্টের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা তুমি যদি দেখো এগুলো সব পজিটিভ দিক থেকে বা সফলতা যদি আমরা বলি, তো তাহলে সফলতার মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে যে সফলতা বা পজিটিভ জিনিস। এইবার যদি আমরা ব্যর্থতা বা নেগেটিভ জিনিস হিসেবে দেখি, চায়না নেগেটিভলি যদি, তিব্বতের সাথে চায়নার যে সম্পর্ক, এটা নিয়ে সবাই আরো সারা পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু তাদের সমালোচনা করেছে, এবং সেই হিসেবে তারা দ্রুত স্টেপ নেয়নি। কারণ দেখো ইউএসএ কিন্তু সেই সময় স্টেপ নিতে পারতো, কিন্তু তখন সে কোনো স্টেপই নেয়নি। এটা বিশাল বড় একটা ব্যর্থতা আমরা কিন্তু দেখতে পাই যে যখনই চায়না তিব্বতকে অ্যাটাক করে তিব্বতকে তাদের অন্তর্ভুক্ত করে নেয়, তখন কিন্তু ইউএসএ পুরোপুরি চুপচাপ থেকেছে, কোনো স্টেপই নেয়নি। তো সেই জিনিসটা একটা খুবই ভুল মারাত্মক সিচুয়েশন, মানে খুব ভুল সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, যার কিন্তু এখন কুফল আমরা দেখতে পাচ্ছি। তারপর একের পর এক কন্টিনিউয়াসলি দেশ তারা আশেপাশের দেশগুলোকে অ্যাটাক করে কিন্তু নিজের অন্তর্ভুক্ত করে নিচ্ছে, এবং পারলে বলছে যে সাউথ এশিয়ান বা আহ, আসিয়ান ওই সকল, আসিয়ানের যে সকল দেশগুলো আছে ওগুলো সব আমার। ওখানকার যে ওয়াটার টেরিটরি তো অলরেডি তারা বলে দিয়েছে, সাউথ চাইনা সি আমার, এগুলো সব আমার। তো মানে এই যে যে সিচুয়েশন, তো এই জিনিসগুলো কিন্তু তাহলে আমরা, ব্যাকগ্রাউন্ড কিন্তু স্টার্ট হচ্ছে এই যে তোমার তিব্বত অ্যাটাক করে তিব্বত নিয়ে নেওয়ার পরে থেকেই। ঠিক আছে, আর তাছাড়া দেখো ইন্ডিয়ায় তোমার কিন্তু তোমার চায়না আর ইন্ডিয়া যখন যুদ্ধ হচ্ছে, 15,000 বর্গ কিলোমিটার অলরেডি নিয়ে নিয়েছে, তখন কিন্তু আমরা কিছুই করিনি। ঠিক আছে, 15,000 বর্গ কিলোমিটার হিউজ এরিয়া। ঠিক আছে, তুমি যদি দেখো কম্পারিজন করো, তুমি ইসরায়েলের এরিয়া টাইমের তোমার তোমার যে জায়গা আমাদের বেসিক্যালি আমরা খুইয়ে ফেলেছি, সেখানে কিন্তু আমরা সেই হিসাবে স্টেপ নিতে পারিনি স্ট্রংলি। তো যার ফলশ্রুতিতে আমরা কিন্তু তারা আরো বেশি লাই পেয়ে গেছে বেসিক্যালি, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে আমাদের সাথে রিলেশনে, চায়না। এছাড়া লাদাখেরও কিন্তু প্রচুর পার্ট কিন্তু সেই হিসাবে তাদের ওখানে চলে গেছে তারপরে কিন্তু এই যে যে সিচুয়েশন গুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি লক্ষ্য করেছি। আর তাছাড়া রিসেন্টলি তুমি তো দেখবে যে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তারা ভারতকে কোণঠাসা করার জন্য বিভিন্ন টাইপের স্টেপ নিয়েই চলেছে কন্টিনিউয়াসলি, যেটা কিন্তু আমাদের সিকিউরিটি কনসার্ন খুব। ওকে, নেক্সট আছে তোমার এই দেখো দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই দেশগুলো চীনের প্রভাব প্রতিপত্তি প্রসারণের জন্য কিন্তু ভয় পাচ্ছে তোমার, মানে সাউথ এশিয়ার দেশগুলো। তো সাউথ এশিয়ার কিন্তু প্রত্যেকটা দেশের সাথে কিন্তু একে ইন্ডিয়া অ্যাটাক করার জন্য সবসময় রেডি, এবং সেই হিসেবে স্ট্রিং অফ পলস দিয়ে কিন্তু ঘিরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতকে। ঠিক আছে, তো তার জন্য তুমি দেখো শ্রীলঙ্কা, আবার পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, মালদ্বীপ, ঠিক আছে, এই সকল দেশগুলোকে সব এক এক জায়গায় টাকা দিয়ে দিয়ে সব কিনে কিনে নিচ্ছে কিন্তু। তো যে জিনিসটা আমাদের দেশের সিকিউরিটি কনসার্ন করে। তাছাড়া ইন্ডিয়ান ওশানে নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য কিন্তু এই সকল স্টেপ নিচ্ছে। ঠিক আছে, তো তার জন্য এই যে দেখো যে ইন্দো প্যাসিফিক যে টার্মটা, এটা এরা সহ্যই করতে পারে না। এর জন্য তারা সবসময় কি টার্মটা ইউজ করে দেখো, এশিয়া প্যাসিফিক। ঠিক আছে, তো এশিয়া প্যাসিফিক এই টার্মটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু স্টার্ট করেছিল কি জাপান থেকে। না না, এশিয়া প্যাসিফিক না, এশিয়া প্যাসিফিক এই টার্মটা ইউজ করে রাশিয়া আর চায়না। ঠিক আছে, কিন্তু জাপান থেকে যেই টার্মটা ইউজ করে ইন্দো প্যাসিফিক। ঠিক আছে, মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় মহাসাগর, ইন্দো প্যাসিফিক, প্যাসিফিক মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ঠিক আছে, ইন্দো মানে ইন্ডিয়া, তো সেই হিসাবে রয়েছে। তো এটা তারা সহ্যই করতে পারে না। ঠিক আছে, কেন এটা বলা হচ্ছে এই নামটা? তো তার জন্য কিন্তু পরবর্তীতে আমরা যে সকল স্টেপ নিয়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কি দেখো, কোয়াড, QUAD। এই কোয়াড যে সংস্থা কিন্তু এই অঞ্চলের সিকিউরিটি বজায় রাখার জন্য, শুধুমাত্র তোমার এই অঞ্চলের ইন্দো প্যাসিফিক বলে না, তোমার জাপানের এরিয়া আছে, তার জন্য তোমার দেখো অস্ট্রেলিয়া, ইউএসএ, জাপান আর ইন্ডিয়া মিলে কিন্তু এই যে কোয়াড কিন্তু সেই হিসেবে গঠন করেছে। এবং আস্তে আস্তে বিভিন্ন দেশও এখানে কিন্তু ইনক্লুড করা হবে আস্তে আস্তে। সেই জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের রয়েছে। ওকে, এটাও কিন্তু তোমার ফলো করা দরকার যে কেন এই জিনিসগুলো করা হচ্ছে, এবং এর ফলাফল কি আসতে চলেছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করছি। ওকে, নেক্সট, এরপরে দেখো যে জিনিসটা বলছে যে এডেন উপসাগর আর প্রশান্ত মহাসাগরে চীনের নৌবাহিনী, এডেন উপসাগর, ঠিক আছে, এডেন উপসাগর যেটা রয়েছে, আর হচ্ছে কোনটা, প্যাসিফিক ওশান। এই জায়গায় কিন্তু চীনের যে আস্তে আস্তে সামরিক ক্ষেত্রে তোমার কিন্তু নৌবাহিনীর উপস্থিতি আস্তে আস্তে বাড়িয়ে চলেছে, এবং দেখবে তুমি মাঝে মাঝে বিভিন্ন দেশের ট্রলারকে অ্যাটাক করে চায়না, বলে ওইটা আমার জল, এটা আমার জল এরিয়ার মধ্যে চলে আসছে, অর্থাৎ এই জায়গা আমার, এই জায়গা আমার। ঠিক আছে, এই টেরিটরি আমার, এই টেরিটরি আমার, মানে সাউথ এশিয়া বা সাউথ চায়না সির আশেপাশে যে এরিয়া আছে সবই ওর।
এই জন্য কিন্তু সাউথ চায়না সির আশেপাশের যে সকল আসিয়ানের দেশগুলো আছে, তো তার জন্য প্রত্যেকটা দেশের সাথে রিলেশনের খারাপ। এবং তার জন্য কিন্তু তুমি দেখো আসিয়ানের দেশগুলো আস্তে আস্তে ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন আর্মস এন্ড অ্যামিউনিশন কিনছে। ঠিক আছে, তো যে জিনিসটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তোমার আমাদের ডলারও আসছে, কিন্তু তার জন্য আমাদের সিকিউরিটি কনসার্নও কিন্তু রয়েছে। এই জন্য আসিয়ানের সাথে আমাদের ভালো রিলেশন দ্রুত করা দরকার, বিভিন্ন ডিল তৈরি করা দরকার, বিভিন্ন চুক্তি, যাতে এই অঞ্চলে সাউথ চায়না সি এখানেও চাপে রাখা যায়, এবং ইন্ডিয়ান ওশানেও যাতে কোনো এর প্রভাব না বিস্তার করতে পারে আরো। তো তার জন্য কিন্তু আরো স্টেপ নিতে হবে আমাদের। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি মাথায় রেখে এগোতে হবে, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে দেখো, এই যেটা আমরা এই মাত্র বলছিলাম যে অনেকের মতোই চীনের সামরিক নীতি আর কর্মসূচির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব আছে। তো স্বচ্ছতার অভাব তো অবভিয়াসলি আছে, তারা যে পরিমাণে, তুমি দেখো সামরিক ক্ষেত্রে যে পরিমাণে বৃদ্ধি করছে তোমার ব্যয়, যেটা দেখো সারা পৃথিবীর মধ্যে ইউএসএ সব থেকে বেশি ব্যয় করে সামরিক ক্ষেত্রে। নেক্সট 2 নম্বরে চায়না উঠে গেছে, যেটা গত 10 বছর আগে ছিল না, কিন্তু এখন রিসেন্টলি তুমি দেখবে যে হিউজ পরিমাণে কিন্তু চায়না সামরিক ক্ষেত্রে বিনিয়োগ করছে। ঠিক আছে, তো সেটা একটা কিন্তু কনসার্ন সারা পৃথিবী জুড়ে। তারপরে হচ্ছে আর একটা যে পার্ট হচ্ছে, দেখো এখানে যে চীনের সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে কিন্তু সীমান্ত বিবাদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এই পার্টটা আমি এখানে উপরে লিখছি যে সীমান্ত বিবাদ। সীমান্ত বিবাদ কোন কোন দেশের সাথে আছে এটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। ঠিক আছে, বর্ডার ডিসপুট। তো এখানে তোমার যেটা বলা হচ্ছে, তোমার ইন্ডিয়া, নেক্সট ভুটান, নেপাল, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ঠিক আছে, ফিলিপাইন্স, 4 5, আচ্ছা এটা 6 দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার সাথে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব। তারপর তোমার দেখো জাপান, রাশিয়া, সবার সাথেই রয়েছে, এমন কোনো দেশ নেই আশেপাশে। তারপর তুমি দেখো মঙ্গোলিয়া, এমন কোনো দেশ নেই যার সাথে তোমার কিন্তু সীমান্তের সাথে বিবাদ নেই। আচ্ছা নেপালটা লিখেছি, নেপাল, ভুটান, ওকে। পারলে 2 দিন পরে বলবে বাংলাদেশের সাথে আমার ডিসপুট রয়েছে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। তো আশেপাশের যে সকল দেশগুলো আছে সবার সাথে কিন্তু বুলিং করে করে এরা কিন্তু সব জায়গায় কিন্তু নিজেদের হাতে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে, এবং ধমকাচ্ছে বিভিন্ন দেশকে, বিশেষ করে ছোট ছোট দেশ যাদের যে ইকোনমিক্যালি তারা খুবই কম পাওয়ারফুল, মিলিটারি তো তাদের স্ট্রং নেই, তো সেই জায়গায় সেই সুযোগগুলো তোমার কিন্তু নিয়ে তাদের উপর কিন্তু মারাত্মকভাবে তারা অ্যাটাক করছে। ঠিক আছে, বিভিন্ন ভাবে। তো এই জন্যই কিন্তু তুমি দেখবে যে সাউথ চায়না সির যে আশেপাশে যে আসিয়ানের দেশগুলো আর তারপর ইন্ডিয়ান ওশানের আশেপাশের দেশগুলো আস্তে আস্তে কনসার্ন হচ্ছে, এবং এখানে আর্মস অ্যামিউনিশনের তোমার যে আর্মস রেস, এইটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর্মস রেস কিন্তু বেড়েই চলেছে এই অঞ্চলে, এই কারণের জন্য যে চায়না এই পরিমাণে এই সকল দেশগুলোতে তোমার আস্তে আস্তে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য বিভিন্ন টাইপের স্টেপ নিচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটা কনসার্ন কিন্তু সেই হিসাবে রয়েছে। কারণটা বুঝতে পারছি তো, কারণ হচ্ছে এই জিনিসটা যে চায়না রেগুলার কন্টিনিউয়াসলি থ্রেটের জন্য কিন্তু এই স্টেপ গুলো পরপর আমরা নিতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র ভারত বলে না, এই সকল যে দেশগুলো দেখো যে ইন্ডিয়া, ভুটান, নেপাল, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, রাশিয়া, তারপরে হচ্ছে এই সকল দেশগুলো কিন্তু সব রয়েছে, মালয়েশিয়া সবই কিন্তু রয়েছে এখানে। আচ্ছা মঙ্গোলিয়া, এই সকল দেশ সবই কিন্তু এখানে রয়েছে, যাদের সাথে রিলেশন খারাপ এবং বর্ডার ডিসপিউট রয়েছে। ঠিক আছে, চায়না বেসিক্যালি ওই যে যেটা আমরা দেখো আগেও ক্লাসে বলছি যে আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই, যে ভালো খাবার যেরকম ছিল না আমাদের আহ, যে কবিতা, ঠিক সেরকম হচ্ছে এখানে সিচুয়েশন। তো চায়না হচ্ছে ওই জিনিসটা করছে যে কি করে আরো বেশি করে দেশ নিজের আন্ডার করা যায়, নিজের আন্ডারে নেওয়া যায়, কি করে আরো বেশি করে যে টোটাল এরিয়া আরো নিতে পারি। ঠিক আছে, যে সকল তাদের দেশের যে সকল তোমার সম্পদ আছে সেই সম্পদ কি করে ডাকাতি করা যায়। বেসিক্যালি 21st সেঞ্চুরির ব্রিটেন হচ্ছে তোমার চায়না। ঠিক আছে, ইউনাইটেড কিংডম যেটা তোমার 19 শতকে করেছে, 18 শতকে করেছে, সেই জিনিসটা এখন চীন সরকার শুরু করেছে। ঠিক আছে, আর বিংশ শতাব্দীতে করেছে কে? ইউএসএ। এখন একবিংশ শতাব্দীতে করছে হচ্ছে তোমার আহ চায়না। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবেই তোমার কিন্তু অ্যানালাইজ করে কোশ্চেনে অ্যান্সার গুলো তোমার করতে হবে, বা এগুলো টপিক কিন্তু বোঝা তোমার দরকার। ঠিক আছে, আচ্ছা তো তোমরা তো কেউই লাইভে নেই, তো এইভাবে আমরা যদি এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার কিন্তু এইভাবে কমপ্লিট হচ্ছে।
নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার। আচ্ছা, তোমার যদি এখন থাকতে তো আমি হয় তোমাদের কোশ্চেন করতাম, যে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো সেগুলো ক্লিয়ার করা যেত। তো যেহেতু তোমরা কেউই এখনো এই ক্লাসে জয়েন করোনি, তো তার জন্য আমরা তাহলে আবার নেক্সট চ্যাপ্টার দিকে এগোচ্ছি। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার কি? ফরেন পলিসি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ান ফরেন পলিসি দিয়ে হচ্ছে আমরা যে নেক্সট চ্যাপ্টার আমাদের, সেই লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, সেই লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমরা দেখবো এবার ইন্ডিয়ার ফরেন পলিসি কি আছে সেই জিনিসটা নিয়ে। মানে ইন্ডিয়ান ফরেন পলিসি কি, মানে ভারতের যে পররাষ্ট্র নীতি, বা তুমি বৈদেশিক নীতিও বলতে পারো। ঠিক আছে, তো সেই দুটোই কিন্তু একই জিনিস, পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি। বৈদেশিক টার্মটা কেন ইউজ করা হচ্ছে, মানে বিদেশ, বিদেশের যে নীতি। ঠিক আছে, আর পররাষ্ট্র মানে পরের রাষ্ট্র, মানে ঠিক আছে পাশের রাষ্ট্র বা পররাষ্ট্র, অন্য রাষ্ট্র, তার জন্য কিন্তু এই টার্মটা ইউজ করা হয়। ঠিক আছে, যাতে তুমি টু দ্য পয়েন্টে বুঝতে পারো তার জন্য আমি এইভাবে ভেঙে বললাম। ঠিক আছে, তো এই জিনিসটা রয়েছে। তো এবার হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে, তোমরা কি দেখবো আবার, চ্যাপ্টার হচ্ছে আমাদের 22। তো ইন্ডিয়াস ফরেন পলিসি, মানে ভারতের যে পররাষ্ট্র নীতি, চ্যাপ্টার 22। ঠিক আছে, এইটা থেকে হচ্ছে আমরা এবার স্টার্ট করবো। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 22। চ্যাপ্টার 22 কি? ইন্ডিয়ান ফরেন পলিসি, মানে ভারতের বৈদেশিক নীতি। তো সেখানে আমরা দেখো আমাদের কি কি যেগুলো টু দা পয়েন্টে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট স্টার্ট করো ফরেন পলিসি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান ফরেন পলিসি, তোমার দেখো এখানে যেহেতু তুমি যদি স্টার্ট করো, তো তাহলে এখানে বিভিন্ন জিনিসের কথা এখানে বলা হচ্ছে, যে ভারতের পররাষ্ট্র নীতি মানে বাইরের দেশের সাথে ভারতের যে নীতি সময়ের সাথে সাথে কি করে চেঞ্জ হয়েছে, সেই জিনিসটা কথা এখানে বলা হচ্ছে। তো বেসিক্যালি তুমি যদি ইন্ট্রোডাকশন পার্টে দেখো, এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে ভারতের যে পার্টিশন হচ্ছে, ঠিক আছে 1947-এর পর, যে আস্তে আস্তে ভারতের যে বৈদেশিক নীতি কি কিভাবে চেঞ্জ হয়েছে এবং কি কি সেটা হচ্ছে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়েছে, সেইটা নিয়ে স্টার্ট করা হচ্ছে। মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার 1947-এর পর থেকে হচ্ছে এখানে স্টার্ট করা হচ্ছে। তার আগে তো বেসিক্যালি আমাদের কলোনি ছিল না, ব্রিটিশ কলোনি, ডাইরেক্ট কলোনি ছিল, তো তার জন্য সেটার দিকে আমরা যাচ্ছি না। 1947-এর পরে কি কিভাবে সেটা চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে, এগুলো কিন্তু সেটা নিয়ে হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি ডিসকাস করা হচ্ছে। তো এখানে দেখো পররাষ্ট্র নীতি নির্ধারক যদি আমরা করি, পররাষ্ট্র নীতি নীতি নির্ধারক গুলো, পররাষ্ট্র নীতি নির্ধারক সমূহ, নির্ধারক নির্ধারক সমূহ কি মানে কি কি যেসব তোমার নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে রয়েছে। কারণ দেখো, তো এখানে হচ্ছে তোমার দেখো, আমি পয়েন্ট গুলো আগে বলছি তোমার, যাতে টু দা পয়েন্টে বুঝতে পারো। ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, আগে পয়েন্ট গুলো আমি লিখে রাখছি, মানে তাদের তুমি চোখের সামনে তোমার দেখলে সুবিধা হবে। নেক্সট হচ্ছে তোমার আয়তন, তারপরে হচ্ছে তোমার সীমান্ত, অর্থনৈতিক পরিস্থিতি। দেখো এই যে যে পয়েন্ট গুলো বলছি না, এই পয়েন্ট গুলো কিন্তু অবশ্যই তোমার টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে। তুমি তাহলে জিনিসগুলো বুঝতে পারবে যে হ্যাঁ, এই পয়েন্ট গুলো আমার মাথায় রাখা দরকার। তাহলে যে টাইপের যা যা কোশ্চেন আসবে সেই অনুযায়ী তুমি সেই ছাঁচে ছাঁচে আর কি সেই জিনিসটা ঢেলে তারপর তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, অর্থনৈতিক পরিস্থিতি গেল। তারপর হচ্ছে তোমার দেখো রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য। নেক্সট হচ্ছে সামাজিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি। তারপর হচ্ছে তোমার জাতীয় চরিত্র, জাতীয় চরিত্র। আমি আগে পয়েন্ট গুলো নাম লিখে যাচ্ছি, ঠিক আছে, যে যে জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার। নেক্সট হচ্ছে জনমত, তারপরে হচ্ছে তোমার রাজনৈতিক দল, স্বার্থ গোষ্ঠী। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি মানে আন্তর্জাতিক বিষয়। এই পয়েন্টগুলো দেখো খুবই ক্রুশিয়াল, যেটা তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। তার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। তার জন্য খালি আমি তো মুখে বলেই বলতে পারতাম, কিন্তু তারপর আমি এগুলো কিন্তু লিখছি। ঠিক আছে, নেক্সট আছে তোমার এখানে পঞ্চশীল নীতির কথা এখানে বলা হচ্ছে। তো আগে বেসিক্যালি আমরা এই টপিক গুলো নিয়ে আগে ডিসকাস করে নিই, তারপর আস্তে আস্তে আমরা অন্যান্য যে পয়েন্ট গুলো আছে সেই দিকে আমরা এগোবো।
পাশে দেখো আমাদের দেশে পররাষ্ট্রনীতি কোন কোন বিষয়ের উপর বেশি নির্ধারণ করা হয়ে থাকে, ভৌগোলিক অবস্থান। তো ভৌগোলিক অবস্থান দেখো আমরা দেখতেই পাচ্ছি আমাদের দেশে ভৌগোলিক অবস্থান, আমাদের সাউথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে, এটা আকারে কিন্তু সারা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ, সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে আমাদের ভারত। ঠিক আছে, ভৌগোলিক অবস্থান দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কোন কোন দেশগুলো রয়েছে আমাদের আশেপাশে। আমাদের দেশের পেটের মধ্যে বেসিক্যালি রয়েছে বাংলাদেশ, তারপর পাশে রয়েছে নেপাল, ভুটান, পাশে মায়ানমার, তারপর পাশে আফগানিস্তান, পাকিস্তান, ঠিক আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার ওই পাশে রয়েছে, নর্থ ইস্টের ওইদিকে। ঠিক আছে, তো এই সকল দেশগুলো দিয়ে আমরা ঘিরে রয়েছি, আর পাশে পাকিস্তান আছে। এই সকল দেশগুলো হচ্ছে তোমার ঘিরে রয়েছে। আমাদের যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, আমাদের এক পাশে হচ্ছে তোমার আরব সাগর রয়েছে, আর সম্পূর্ণভাবে আমাদের ভারত মহাসাগর রয়েছে। ঠিক আছে, আর পূর্ব দিকে রয়েছে তোমার বাংলাদেশের সাইডে বঙ্গোপসাগর। এইভাবে হচ্ছে বিস্তৃত হচ্ছে তো আমাদের ভারত ইউনিয়ন। ওকে, তো এটা তোমার ভৌগোলিক অবস্থানে গেল। তো আয়তনে যেটা বললাম 32,63,000 দুশত, হ্যাঁ 32,63,000 এর উপর তোমার হচ্ছে সাইজ আমাদের রয়েছে। সীমান্ত কোন কোন দেশের সাথে আমাদের রয়েছে দেখো, সীমান্ত আমাদের কোন কোন দেশের সাথে রয়েছে এটা দেখো, আমি খালি অক্ষর গুলো লিখছি। আমাদের পাকিস্তানের সাথে সীমানা রয়েছে, আফগানের সাথে সীমানা রয়েছে, নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, বাংলাদেশের সাথে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কার শ্রীলঙ্কার সাথে আছে, শ্রীলঙ্কার সাথে একটু দূরে আছে। ঠিক আছে, মায়ানমারের সাথে আছে। ঠিক আছে, এই সাতটা দেশের সাথে আমাদের ডাইরেক্ট কিন্তু আমাদের ডাইরেক্ট সীমানা রয়েছে। ঠিক আছে, ওকে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। তো এবার হচ্ছে আমাদের বুঝে অর্থনৈতিক অর্থনৈতিক যে আমাদের পরিস্থিতি। তো অর্থনৈতিক পরিস্থিতি দেখো কোন কোন ভাবে চলছে আমাদের। অর্থনৈতিক পরিস্থিতি আমরা যদি দেখি যে টু দা পয়েন্টে আমাদের ভারতের অর্থনীতি কিন্তু, তুমি যদি দেখো তাহলে এশিয়ার মধ্যে তোমার কিন্তু দ্বিতীয় বৃহত্তম তোমার রয়েছে, সেই একটা ব্যাপার হলো। আর এমনি ওয়ার্ল্ড হিসাবে যদি আমরা দেখি, এখন রিসেন্টলি আমরা কাকে টপকে গেছি, রিসেন্টলি আমরা কিন্তু ইউকে কে টপকে গেছি, মানে কি ইউনাইটেড কিংডমকে আমরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা টপকে গেছি ইন্ডিয়া উপরে। ঠিক আছে, আর যেটা বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ, ঠিক আছে 2030 সাল নাগাদ সারা পৃথিবীর থার্ড লার্জেস্ট ইকোনমি কে হবে, থার্ড লার্জেস্ট মানে তৃতীয় বৃহত্তম অর্থনীতি কে হবে, ভারত। ঠিক আছে, 2030-এর মধ্যেই বা অনেক তার আগেই আমরা হয়ে যাব, তো সেটা একটা ব্যাপার রয়েছে। সে আচ্ছা, মানবিক এত পরে কেন, কি ব্যাপারে? মানবিকা কোনো প্রবলেম? তার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই? আচ্ছা আচ্ছা, না অনেকক্ষণ হয়ে গেছে দেখো, আমাদের প্লাস প্রায় শেষের পথে আমাদের। তো সেই হিসাবে যাই হোক, তো ঠিক আছে, আর, তুমি তাহলে রেকর্ড দেখে নিও, আর কি বলবো, কানেকশনই করতে পারছিলাম না। ওকে ওকে, তো দেখো আমি তো অলরেডি, আমি তার জন্য ভাবছিলাম যে এখনো জয়েন করছে না কেন। আমি গ্রুপে তার জন্য ডাইরেক্ট লিঙ্কও পাঠিয়ে দিয়েছি তোমাদের, যেটা আমাদের অপশনালের যে গ্রুপ রয়েছে তাই না, সেখানে ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। যাই হোক, একদম এক্স্যাক্টলি ক্লাসের অনেক আগেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি করা যাবে। যাই হোক, তো আমাদের তো এগুলো তো তোমার সেই হিসাবে তো রেকর্ড থাকবে, তুমি সেখান থেকে দেখে নিও, আর কি বলবো। ঠিক আছে, তো দেখো মিস করবে না। তাহলে তুমি জিনিসগুলো টু দা পয়েন্টে বুঝতে প্রবলেম হয়, কারণ প্রচুর জিনিস রয়েছে না। আমরা চাইনিজ ফরেন পলিসি দেখছি, তারপরে অন্যান্য ফরেন ফরেন পলিসি দেখলাম, এবার ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে আমরা আসছি। লাস্ট পার্টে আমাদের এটা চলছে বেসিক্যালি, শেষের পথে। ওকে ওকে, ঠিক আছে। তো দেখো এবার যেটা আমরা বলছিলাম, যে তারপরে যে অর্থনৈতিক পরিস্থিতি, তো এই যে অর্থনৈতিক কথা আমরা বললাম, রাজনৈতিক ঐতিহ্য যেটা রয়েছে, তো রাজনৈতিক ঐতিহ্য যদি দেখি, আমাদের পাশের তোমার যে চায়না রয়েছে, কি কার্টি সমাজতান্ত্রিক দেশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাকিস্তানের কিন্তু সামরিকতন্ত্র চলে বেসিক্যালি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, যেটা চলা হয়, কিন্তু তারপরেও কিন্তু তোমার আওয়ামী লীগের পার্টি বেসিক্যালি ওখানে চলে সবসময় কন্টিনিউয়াসলি। যেটা চলছে পঞ্চমবারের মতো তোমার কিন্তু এবার ইলেকশনে দাঁড়াচ্ছে। ঠিক আছে, সেখানে সিটিং মন্ত্রী বলে দিচ্ছে যে প্লিজ ইন্ডিয়া যেন বাংলাদেশকে সাপোর্ট করে, এরকম হচ্ছে অবস্থা। মানে বাংলাদেশকে সাপোর্ট করে মানে আওয়ামী লীগকে সাপোর্ট করে, তো বুঝতে পারছো মানে কোন টাইপের গণতন্ত্র ওখানে চলে। ওকে, তো যাই হোক, তো সেই তার মধ্যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে যে রাজনৈতিক ঐতিহ্য কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। সামাজিক পরিস্থিতি দেখো, আমরা কিন্তু হাজার হাজার ভাষা, জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি একসাথে মেলবন্ধন হচ্ছে কোন দেশ, আমাদের ভারত। ঠিক আছে, একটা কন্টিনেন্টে মহাদেশে যা না থাকে তার থেকে বেশি ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা রয়েছে আমাদের ভারতে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সামাজিক পরিস্থিতির মধ্যে সেই জিনিসটা কিন্তু আমাদের মেইন, আমাদের কিন্তু পয়েন্টের মধ্যে সেগুলো হিসাবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর তোমার দেখো জাতীয় ঐতিহ্য। তো জাতীয় ঐতিহ্যের মধ্যে কিন্তু আমাদের যে জিনিসটা রয়েছে, আমাদের যে সহনশীল জাতি, এই জিনিসটা রয়েছে। যদিও সময়ের সাথে সাথে এগুলো আমাদের চেঞ্জ করা দরকার, এবং আমরা চেঞ্জ করছিও। যখন যখন ওই যে দেখো বালাকোট স্ট্রাইকে কিন্তু আমরা সেগুলো কিন্তু জবাব দিয়েছি পাকিস্তানকে, এবং বিভিন্ন টেররিস্ট যে সকল হামলা হামলা হচ্ছে, এবং সেই হিসাবে কিন্তু আমরা দ্রুত জবাব দিচ্ছি। সময়ের সাথে সাথে কিন্তু সেগুলো যে খালি যে সহনশীলতা, তো সেগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করছি। তারপর দেখো 2008 সালে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু তার পরবর্তীতে কিন্তু এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু তোমার তখন স্টার্ট হয়। তার আগে কিন্তু আমাদের দেশে এনআইএ বলে কিছুই ছিল না।
ঠিক আছে, এতই মানে দিল দরিয়া ছিলাম আমরা অতিরিক্ত। ঠিক আছে, তো যাই হোক, তো এরপরে কিন্তু বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে জাতীয় চরিত্রের মধ্যে, কিন্তু আমরা সেই জিনিসটা যখন করবো। তো জনমত দেখো যে জিনিসটা রয়েছে, আগে আমাদের জোট নিরপেক্ষ নীতি ছিল, কিন্তু এখন কিন্তু জোট নিরপেক্ষ নীতি আমরা কিন্তু সেই হিসেবে ফলো করি না, ফলো করি কোনটা আমাদের স্বার্থে, ভারতের স্বার্থে কোনটা কাজে লাগে, এবং সেই হিসাবে আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা স্টেপ নিই। আর যেহেতু আমাদের হিউজ ইকোনমি, হিউজ মার্কেট রয়েছে, তো সেটাও কিন্তু আমাদের একটা পজিটিভলি সেটা ইউজ করে কোথায়, যেরকম দেখো রাশিয়ার সাথে আমরা ভালো রিলেশন হচ্ছে, S-400 কিনেছি, জলের দরে তেল কিনছি, ইউএসএ কিছু বলছে না, ইউএসএ কিন্তু তার জন্য আমাদের কিন্তু ক্যাটসা বা অন্যান্য কিন্তু আমাদের স্যাংশনও কিন্তু আমাদের হয়নি। অথচ ঠিক সেম কাজ যখন টার্কি করেছে তখন তাদের উপর স্যাংশন হচ্ছে। তো এটা হচ্ছে তোমার ইকোনমিক পাওয়ার। তো সেই জিনিসগুলো আমরা দেখেছি, চায়নার সাথে আমাদের ভালো মানে রাশিয়ার সাথে আমাদের ভালো রিলেশন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো রিলেশন, এইভাবে কিন্তু আমরা ইউজ করে চলেছি সময়ের সাথে সাথে। সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার যে সকল জনমত আছে, জনমত আমাদের সাথে যে জিনিসগুলো রয়েছে, রাজনৈতিক দল দেখো, সারা পৃথিবীর মধ্যে তুমি যদি পার্টির সংখ্যা দেখো, সারা পৃথিবীর মধ্যে সব থেকে যদি একটা দেশের পার্টির সংখ্যা দেখো, তাহলে ভারতের মধ্যে সব থেকে বেশি পার্টি রয়েছে। 1600-র উপরে পার্টি আমাদের দেশে রয়েছে, রেজিস্টার পার্টি। তো তার মধ্যে মেইন পার্টি তোমার 7টা ন্যাশনাল পার্টি। তো ন্যাশনাল পার্টি গুলো কোনগুলো, এগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখা দরকার। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলো যখনই ধরো, আমাদের রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রভেদ হয়ে রয়েছে আমাদের। ঠিক আছে, এক একজনের যে পলিসি এক একজন ফলো করে, কিন্তু যখন ন্যাশনাল ইন্টারেস্ট আসে, জাতীয় স্বার্থের কথা, তখন কিন্তু আমরা একযোগে, তখন কিন্তু সবাই একসাথে মিলিত হয়ে তখন কিন্তু একটা স্টেপ নিই। তো সেই জিনিসটা একটা গণতন্ত্রের একটা খুবই পজিটিভ জিনিস। ঠিক আছে, তো সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট নেক্সট আসছে জাতীয় সংবিধান জনমত যে ব্যাপারটা। আচ্ছা, জনমতে আমরা গেছি, রাজনৈতিক দল, এবার হচ্ছে তোমার স্বার্থ গোষ্ঠী। তো বিভিন্ন তোমার স্বার্থ গোষ্ঠী রয়েছে, মানে স্বার্থ গোষ্ঠী বলতে বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর কথা বলা হচ্ছে, যেগুলো যারা ধরো কেউ শ্রমিক ইউনিয়নে কাজ করে। ঠিক আছে, মানে শ্রমিক যারা শ্রমিকেরা কাজ করে, তো সেই ধরো কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে, তো তখন তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী থাকে, বা তাদের যে অধিকার আছে না আছে, তো সেগুলো যাতে তারা ঠিকঠাক ভাবে পায়। তো তার জন্য এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন গোষ্ঠী থাকে। তো এগুলো খালি শ্রমিকদের জন্য না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরকম গোষ্ঠী রয়েছে, যাতে আলটিমেটলি তাদের স্বার্থ রক্ষা পায়। তো এরা কিন্তু আলটিমেটলি তাদের শ্রমিকদের বা তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্নভাবে কাজ করে, আলটিমেটলি আপিলের মাধ্যমে বা বিভিন্ন ধরনের যেসব স্টেপ নেওয়া হয়, তো সেগুলো কিন্তু তারা কাজে দেয়। এর জন্য তুমি দেখবে যে বিভিন্ন সময় আমাদের যে এখানে ধর্মঘট আমরা দেখতে পাই বিভিন্ন টাইমে। ঠিক আছে, বা যাতে যারা সাধারণ কাজ করে তাদের যে যে পরিমাণে তাদের বেতন দিতে হয়, তাদের বেতন বাড়ানোর জন্য, মজুরি বাড়ানোর জন্য তারা মাঝে মাঝে বিভিন্ন টাইপের স্টেপ নেয়। তো এই জিনিসগুলো কিন্তু এর আন্ডারে কন্টিনিউয়াসলি পড়ছে, সেই জিনিসটা কিন্তু আমরা পরপর দেখতে পাই। ঠিক আছে, নেক্সট আসছে দেখো কি কি, এই যে যে স্বার্থ গোষ্ঠীর কথা আমরা বললাম, তারপর হচ্ছে তোমার দেখো কি আন্তর্জাতিক বিষয়। তো আন্তর্জাতিক বিষয়ের মধ্যে মধ্যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে ভারতের কি রিলেশন, তো সেই রিলেশন স্ট্রং করার জন্য আর কোনো যে যে জিনিসগুলো করা যায়, সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিসেন্টলি আমরা দেখো যে এই যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে রিসেন্টলি আমরা এই যে কোয়াডের সাথে আমরা কিন্তু স্ট্রং রিলেশন করছি। তো কোয়াডে কি কি দেশ আছে? জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইন্ডিয়া। ঠিক আছে, তো এই যে কোয়াডের সাথে আমরা কিন্তু ভালো রিলেশন করছি, যাতে কন্টিনিউয়াসলি যে ইন্দো প্যাসিফিক ওশান আছে বা ইন্ডিয়ান ওশানে কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান যাতে বজায় থাকে, চায়না যাতে এইখানে তুমি কিন্তু স্ট্রংলি ভাবে আমাদের কিন্তু স্টেপ না নিতে পারে, তার জন্য কিন্তু আমরা এই কোয়াড করছি, এবং সেখানে মিলিটারাইজেশনও কিন্তু আস্তে আস্তে চলে হচ্ছে। রিসেন্টলি আমাদের কিন্তু তোমার দেখো রণতরী মারাত্মক বড় কিন্তু আমরা তৈরি হচ্ছে। ঠিক আছে, বিক্রান্ত তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই জিনিসটা কিন্তু আমাদের যে সামরিক ক্ষেত্রে একটা স্ট্রং কিন্তু একটা এজ দেবে। ঠিক আছে, আহ পৃথিবীর একমাত্র মানে টোটাল 5টা দেশ আছে যারা তোমার মতো সারা নিজেরাই নিজেদের কিন্তু এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পেরেছে, যার মধ্যে ভারতও কিন্তু সেই এলিট ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অলরেডি। ঠিক আছে, আর তাছাড়া আমাদের আরো দরকার, যেটা আমাদের কিন্তু আরো কিন্তু এরকম বিক্রান্তের মতো আস্তে আস্তে আরো কিন্তু এরকম জাহাজ চলে আসবে। ঠিক আছে, রণতরী। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এর মধ্যে কিন্তু এসএম এর মধ্যে আসছে। নেক্সট আসছে কি, এই যে যে আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আমরা যে জিনিসটা কিন্তু ওগুলো বললাম। নেক্সট আসছে কি দেখো পঞ্চশীল নীতি। তো সময়ের সাথে সাথে দেখো পঞ্চশীল নীতি আগে কার সাথে আমরা ডিল করেছিলাম, যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী একদম যে মানে খুবই একটা বাজে স্টেপ নিয়েছিল, যে ইন্দোচীনী ভাই ভাই, ওই অতিরিক্ত ভাই ভাইয়ের জন্য কিন্তু আমাদের অলরেডি 15,000 বর্গ কিলোমিটার উপরে এলাকা চলে গেছে। 62 সালে ওয়ার হয়েছে, সেই ওয়ারে কিন্তু অরুণাচল প্রদেশের সাথে আমাদের কিন্তু মানে অরুণাচল প্রদেশে যে বিভিন্ন ধরনের স্টেপ আমরা কিন্তু দখল দেখেছি। ঠিক আছে, যখন চায়না এখনো সেই জিনিসটা অ্যাগ্রেশন আমরা দেখাচ্ছে। তাছাড়া লাদাখের এতখানি এরিয়া কিন্তু তারা সেই হিসাবে নিয়ে নিয়েছে এখান থেকে। ঠিক আছে, যেটা এরিয়া কত, 15,000 বর্গ কিলোমিটার। 15,000 বর্গ কিলোমিটার মানে কত বড় সাইজ, ইসরায়েল যে বড় দেশ তার ইসরায়েলের সাইজের সমান এই এলাকা পুরোপুরি নিয়ে নিচ্ছে, আমরা কোনো স্টেপ নিতে পারিনি। তো এটা আমাদের মারাত্মক বড় একটা ফেলিওর ছিল। ঠিক আছে, তো সেই জিনিসগুলো দেখতে হবে। তো এখানে পঞ্চশীল নীতির মধ্যে কি বোঝাচ্ছে? তো পঞ্চশীল নীতি যদিও এটা এক্সাম ওরিয়েন্টেড কোনো জিনিস না, এখন নেই, কারণ এটা তোমার এক্সাম ওরিয়েন্টেড এখনো কোনো ফলো আমরা করি না। ঠিক আছে, পঞ্চশীল নীতি আমরা ফলো এখন করি না। তো তার জন্য এখন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা হচ্ছে তোমার
1960s এর দিকে এটা ছিল, ঠিক আছে। মানে আন্তর্জাতিক যে সকল নিয়ম নীতি আছে সেগুলো মেনে করা, তোমার যে সীমানা আছে আন্তর্জাতিক সীমা সেটাকে আমরা রেসপেক্ট করবো, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তো এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু পঞ্চশীল নীতির মধ্যে তোমার কিন্তু আসছে, পারস্পরিক সুবিধা এবং সাম্য বজায় রাখা, এগুলো কিন্তু পঞ্চশীল নীতির মধ্যে আসছে। তো এগুলো কার সাথে হয়েছিল? চীনের সাথে আমাদের এই পঞ্চশীল নীতি হয়েছিল কবে? 1960s এর দিকে। ওকে। তো সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো ড্রাস্টিক্যালি কি কি চেঞ্জ এসছে দেখো, এই যে যে এই চেঞ্জ গুলো কিন্তু আমাদের কিন্তু আমরা দেখতে পাই কোথায়? আমাদের দেশের যে ফরেন পলিসি, মানে ভারতের যে ফরেন পলিসি মানে বৈদেশিক নীতি, এই সময়ের সাথে সাথে আমরা যে চেঞ্জ গুলো দেখতে পেয়েছি, এই হচ্ছে মেইন চেঞ্জ। এই যে সব পয়েন্ট গুলো আমরা কিন্তু এই যে রয়েছে, যেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো বৈদেশিক নীতি আমরা দেখো, আমাদের বৈদেশিক নীতি আমরা অনেকগুলো দেখেছি। তো বৈদেশিক নীতির মেইন যে দুটো পয়েন্ট, আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং এই অঞ্চলে আমরা যে একটা স্ট্রং একটা ইকোনমি আমাদের তৈরি করা, আশেপাশের যে সকল আমাদের পারিপার্শ্বিক যে সকল দেশগুলো আছে বা প্রতিবেশী দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রেখে একটা মার্কেট ইকোনমি তৈরি করা, ঠিক আছে। একে অন্যের যে সীমানা আছে তাকে রেসপেক্ট করা, এবং যাতে আমাদের বাণিজ্যের পরিমাণ বাড়াতে পারি বিভিন্ন দেশের সঙ্গে, তো তাহলে সেটাও কিন্তু আমাদের দেশে নেওয়া হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নে যেরকম দেখো 30টা প্রায় দেশগুলো একই সাথে মিলিত হয়ে তারা একটা স্ট্রং ইকোনমি হয়ে কাজ করে, ঠিক সেই হিসাবে সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া আমাদের যে দেশগুলো রয়েছে তাদের সাথে ভালো রিলেশন করে এই অঞ্চলে উন্নয়ন করা হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তো এটা কিন্তু আমাদের কিন্তু এই যে যে বিদেশ নীতির অন্যতম লক্ষ্যের মধ্যে আসছে, ঠিক আছে। আন্তর্জাতিক বিপদ যে সকল বিবাদ হচ্ছে, তো সেখানে শান্তিপূর্ণভাবে সেগুলো মিটমাট করে নাও। আন্তর্জাতিক যেগুলো টার্মস এন্ড কন্ডিশন ফলো করা হচ্ছে সেগুলো কিন্তু ফলো করা, যেরকম প্যারিস ক্লাইমেট ডিল, ঠিক আছে, যেরকম সেটা কবে হয়েছিল 2015-এ, সেই জিনিসগুলো ফলো করা, ঠিক আছে। তো প্যারিস ক্লাইমেট ডিলের যে সকল টার্মস এন্ড কন্ডিশন সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ফলো করেছি। 2015 সালে যেটা হয়েছিল দেখো প্যারিস ক্লাইমেট ডিল, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল, যেটা থেকে তুমি দেখবে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশ বেরিয়ে গেছিল, কিন্তু সেখানে ইন্ডিয়া কিন্তু আমাদের যে যে কাজগুলো ছিল আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টাইম এন্ড এগুলো সেগুলো আমরা সময়ের আগে কিন্তু সেগুলো ফলো করেছি, যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের মধ্যে একটা দেশের ক্ষেত্রে, একটা তৃতীয় বিশ্বের দেশের কাছে, যেটার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের কিন্তু বিভিন্নভাবে প্রশংসাও করেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ফরেন পলিসির মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসছে, ঠিক আছে। নেক্সট এই ব্যাপারটা কিন্তু আমাদের টু দ্য পয়েন্টে খেয়াল রাখা দরকার। ওকে। তারপরে দেখো প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা কিন্তু খুবই ভালো সম্পর্ক। আমরা দেখো বাংলাদেশ এইটুকু দেশ, ঠিক আছে, নেপাল এইটুকু দেশ, ভুটান এইটুকু দেশ, শ্রীলঙ্কা এইটুকু দেশ, কিন্তু কখনো কিন্তু আমরা তাকে রেসপেক্ট দিয়ে তাদের সাথে কিন্তু ভালো রিলেশন রেখেছি, ঠিক আছে। তো সেটা কিন্তু আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের ফরেন পলিসি। এখানে চায়না হলে কিন্তু দুম করে দুদিন অ্যাটাক করে পরে কোনো তাদের অবস্থানই থাকতো না। যদি যেরকম মালদ্বীপ ছোট একটা দেশ, এরকম ভারতের জায়গায় যদি চায়না হতো তখন দুম করে অ্যাটাক করে সব নিয়ে যেত। তো এই যে যে বেসিক যে ডিফারেন্স সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, যে অন্যান্য দেশের সাথে আমাদের পররাষ্ট্রনীতির যে সকল বিভিন্নতা রয়েছে, তো ঠিক আছে, আমাদের শান্তিপূর্ণ অবস্থা আমরা বজায় রেখে চলি। না হলে কিন্তু তোমার 1947-এ কিন্তু নেপাল এমনি বলেছিল যে ভারতের সাথে যুক্ত হবে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই নীতি আমরা গ্রহণ করিনি। সে নিজে উইলিংলি বলেছিল যে ভারত ইউনিয়নের সাথে আজ স্টেট হিসেবে যুক্ত হবে, তা কিন্তু আমরা করিনি, ঠিক আছে। কারণ সবসময় আমরা কিন্তু সেইভাবে কোনো আগ্রাসী স্টেপে কিন্তু আমরা নেই। তার জন্য কিন্তু নেপাল দেখো আলাদা দেশ হিসেবে রয়েছে, ভুটানও আলাদা দেশ হিসেবে রয়েছে, ঠিক আছে। মানে তারা উইলিংলি যুক্ত হওয়ার চেষ্টা করছে, আমরা তাও হিসাবে করিনি, তাহলে একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড যাবে ওয়ার্ল্ড স্টেজে, ঠিক আছে, ওয়ার্ল্ড পলিটিক্সে, যে হ্যাঁ ইন্ডিয়া অ্যাগ্রেশন নীতি নিচ্ছে, আশেপাশের ছোট ছোট দেশগুলোকে নিজের আন্ডার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা নিইনি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হিস্টোরিক্যাল জিনিসগুলো সেটা করেছে, গত 10,000 বছরে আমরা কোনো দেশকে অ্যাটাক করিনি, কিন্তু বাইরের বহিঃশত্রুরা এসে এসে আমাদের দেশকে খন্ড বিখণ্ড করে 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 এইটুক সাইজ এখন নিয়ে এসছে। ইন্ডিয়ার বা ইনফ্লুয়েন্স বুঝে তো ইরান টু ইন্দোনেশিয়া হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ছিল, মানে ভারতের ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তুমি যদি এরিয়া হিসাবে দেখো ইরান টু ইন্দোনেশিয়া, এই বড় যে বিশাল অঞ্চল, ঠিক আছে, রাজা বিক্রমাদিত্য তুমি যদি হিস্ট্রিটা একটু পড়ো তাহলে বুঝতে পারবে। ওকে, যাই হোক, কিন্তু সেখানে কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু টাইম এন্ড এগেন এই জিনিসগুলো আমাদের ফরেন পলিসি আমরা ফলো করেছি, যেটা কিন্তু অন্য দেশ থেকে আলাদা, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার কিন্তু আমাদের ফরেন পলিসির মধ্যে কিন্তু টু দা পয়েন্টে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। আমাদের নীতি নমনীয় উদার, তো এই জিনিসগুলোই পরপর টাইম এন্ড এগেন বলেছে, যে নমনীয়তা, উদারতা, শান্তির প্রিয় অবস্থান, এই জিনিসগুলো বজায় রাখা তোমার কিন্তু এখানে বইতে পরপর তুমি পেয়ে যাবে, সৃজনমূলক আমাদের, ঠিক আছে। তারপরে কিন্তু পরস্পরের যে আভ্যন্তরীণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ না করা, যেরকম দেখো শ্রীলঙ্কায় কি স্টেপ নেওয়া হবে, বাংলাদেশে তাদের ফরেন পলিসি কি করবে, আমরা কিন্তু কখনো কখনো তাতে ইনফ্লুয়েন্স করি না, ঠিক আছে। দুই টাইপের জিনিস হয়, এক হচ্ছে কাউকে ফোর্সফুলি হাঁ করানো, ঠিক আছে,
আর হচ্ছে ঠিক আছে, তো তুমি তোমার মতো তুমি যা ডিসিশন নেবে তুমি তাই করো। আমরা কিন্তু কখনোই ফোর্সফুলি হাঁ করাইনি বা নাও করাইনি আমাদের ইন্টারেস্টের জন্য। আমরা উদারনৈতিক ভাবে কাজ করেছি, এবং সে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সে বাংলাদেশ হোক বা নেপাল হোক ভুটান হোক, তারা যতই ছোট দেশ হোক বা যতই কম জনসংখ্যা হোক, ইকোনমি এইটুকু হোক, সেটা ব্যাপার না, তাকে যে রেসপেক্ট দেওয়া, এই রেসপেক্ট দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি চলেছি। ঠিক আছে, তার জন্য এই রিলেশনটা কিন্তু রেসপেক্টফুল পজিশনে রয়েছে, এবং সেই হিসাবে কিন্তু তারা সাথে ভালো আমাদের রিলেশন রয়েছে। ঠিক আছে, ফোর্সফুলি কিন্তু হাঁ করানো হয় অনেক সময়, বা না করানো হয় নিজের ইন্টারেস্টের জন্য। অনেক রিলেশন, সে হিউম্যান রিলেশন রয়েছে বা ফরেন কান্ট্রি রিলেশনও রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনো করিনি। ঠিক আছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তো এই যে যে জিনিসগুলো কিন্তু আমাদের দেশের ফরেন পলিসিতে কিন্তু মেইন জিনিস বা মেইন স্তম্ভ এগুলো। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তারপর পারস্পরিক সুবিধা, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইউজ করেছি। ঠিক আছে, তারপরে দেখো কোন কোন টাইমে কি কি চেঞ্জ এসছে, তো সেই হিসাবে তোমার কিন্তু বলা হচ্ছে যে 1947 থেকে তোমার মানে নেহরু টাইম থেকে রিসেন্টলি মোদি গভর্নমেন্টের অবধি, ঠিক আছে, যে যে টার্ম গুলো নেওয়া হচ্ছে। তো যেহেতু 15th আমাদের পিএম রয়েছেন উনি, ঠিক আছে, তো এই অবধি কি কি চেঞ্জ এসছে, তো সেই জিনিসগুলো তুমি এমনি কিন্তু দেখলে কিন্তু সেই হিসাবে করতে হবে। কিন্তু মেইন তোমার যেটা ফোকাস করতে হবে যে রিসেন্টলি, মানে ধরো তুমি ধরো 2023-এ বা 2024-এ এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তো তাহলে রিসেন্টলি মানে 2019-এর পর থেকে 2024 বা 25 অব্দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে মোদি গভর্নমেন্ট, যেটা মোদি গভর্নমেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, যেহেতু নরেন্দ্র মোদী পিএম এখন, তো এই জন্য মোদি গভর্নমেন্ট নামে টার্ম ইউজ করা হয়ে থাকে, তা বা কারেন্ট গভর্নমেন্ট লেখা থাকবে তোমার কোশ্চেনে। তখন এখানে কি কি স্টেপ নিচ্ছে সেই জিনিসটা হচ্ছে তোমার অবশ্যই জানতে হবে। সেটা কোথায় পাবে? ওই যে প্রত্যেকদিন তুমি যে ইন্ডিয়ান এক্সপ্রেস, দা হিন্দু থেকে নিজের নোট তৈরি করছো, সেখান থেকে নোট লিখছো, সেইখান থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে করতে হবে। বই হচ্ছে স্ট্যাটিক কোশ্চেনের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার মেইন আইডিয়া। এই জিনিসগুলো তোমার কিন্তু কন্ট্রোল করে তোমার টু দা পয়েন্টে কোশ্চেন অ্যান্সারে ইনক্লুড করা দরকার। ঠিক আছে, মেইন স্তম্ভগুলো কি, ঠিক আছে, বা ফাউন্ডেশন, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করলাম। তার সাথে এবার কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসগুলো কোথায় পাবে? ওই যে রেগুলার যেগুলো হচ্ছে, আর যেটা তুমি রেগুলার নোট তৈরি করছো অলরেডি, ওকে, সেগুলো হচ্ছে তোমার ইনক্লুড করতে হবে কোশ্চেন অ্যান্সারে। যে রিসেন্টলি ইন্ডিয়ার ফরেন পলিসি কি রয়েছে, যেটা তোমার ধরো 2019 থেকে 2024 অব্দি বা 25 অব্দি, বা 2023-এ তুমি যখন এক্সাম দিচ্ছ বা 24-এ এক্সাম দিচ্ছ, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু করতে হবে। তো এখানে তোমার বিভিন্ন সময় বিভিন্ন পররাষ্ট্রনীতি কিরকম এসছে তোমার, বিভিন্ন যে সকল প্রধানমন্ত্রী ছিলেন তার কথা এখানে বলা হয়েছে। তো আমাদের যে কি কি বর্তমান সময়ে যে সাম্প্রতিক পররাষ্ট্রনীতিতে আমরা দেখি, এই জিনিসগুলো আমরা যেগুলো ফোকাস করি, তো সেই জিনিসটা তোমরা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। দেখো পয়েন্ট আমি সেগুলো নিয়ে ডিটেলস আমরা ডিসকাস করলাম। এই যে যে 12-13টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে রিসেন্টলি। তারপর আমাদের দেখো লুক ইস্ট পলিসি, ঠিক আছে, লুক ইস্ট পলিসি পালন করে লোকের পূবে তাকাও নীতি। পূর্বে তাকাও নীতি মানে আমাদের পূর্বে যে সকল দেশগুলো আছে তাদের সাথে ভালো রিলেশন করা। ঠিক আছে, আমার নেইবারহুড ফরেন পলিসি, ঠিক আছে, নেইবারহুড ফার্স্ট ফরেন পলিসি, মানে প্রতিবেশী হচ্ছে আগে, তার জন্য কিন্তু ফরেন পলিসি চেঞ্জ করা, যেটা আমরা কিন্তু বাংলাদেশের সাথে এখন দেখতে পাচ্ছি। রিসেন্টলি হাসিনা কিন্তু এসছে আমাদের সাথে, মানে আমাদের ভারতে এখানে ঘুরতে, তো তার সাথে কি কি রিলেশন হচ্ছে, তো সেই জিনিসগুলো কি কি চেঞ্জ আসছে টু দা পয়েন্টে প্রত্যেকদিন নিউজ পেপার দেখে দেখে তোমার কিন্তু ইনক্লুড করা দরকার, কারণ এর উপর বেস করে কোশ্চেন আনসার এগুলো করতে হবে। ঠিক আছে, তো না হলে কিন্তু সেগুলো প্রবলেম। তো সেগুলো কোথায় পাবে? তুমি নিউজে এখন এগুলো পাবে। রিসেন্টলি হাসিনা, শেখ হাসিনার সাথে কি কি চেঞ্জ বা স্টেপ নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিছু তোমার কোশ্চেন আনসার ইনক্লুড করা দরকার। ওকে, তো সেই ব্যাপারটা হচ্ছে। এরপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বা চায়না বা পাকিস্তান, এই সকল দেশের সাথে আমাদের কি কি রিলেশন রয়েছে। তারপর আমাদের আশেপাশে যে সাউথ এশিয়ার যে দেশগুলো আছে, মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের সাথে কি রিলেশন। তো তারপরে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ঠিক আছে, এই সাথে কি কি রিলেশন রয়েছে। তো সার্ক তো এমনি খুবই ঠান্ডা ঘরে চলে গেছে, ঠিক আছে। বিবিআইএন এর সাথে কি রিলেশন চলছে, মানে এই অঞ্চলে বিবিআইএন এর সাথে আমাদের কি কি রিলেশন, তো সেটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার, সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে যে তোমার দেখো ইন্ডিয়া চায়না সম্পর্ক কি, যেটা তো আমরা একটু আগে ডিসকাস করলাম। ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, ঠিক আছে, এটা কিন্তু তোমার টু দা পয়েন্টে খেয়াল রাখতে হবে। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনে কিন্তু যেটা আমরা আগেও পড়েছি আগের চ্যাপ্টারে, তো সেটা তো অলরেডি কভার করে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। আর হচ্ছে তোমার ইন্ডিয়া চায়না নীতি কি, তো এগুলো কিন্তু সব তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে তার উপর বেস করে করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। নেক্সট আছে দেখো ইন্ডিয়ার যে নিউক্লিয়ার পলিসি, ঠিক আছে, নিউক্লিয়ার পলিসি সময়ের সাথে সাথে কি কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার টু দা পয়েন্টে খেয়াল রাখতে হবে। মানে আমাদের যে পরমাণু যে আণবিক নীতি, ঠিক আছে, যে আণবিক নীতি কি কি আমাদের চেঞ্জ হয়েছে। তো আমরা দেখো সিটিবিটি তে কিন্তু সাইন করিনি, মানে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, মানে সিটিবিটি তে আমরা কিন্তু কেমন সাইন করিনি,
কারণ হচ্ছে আমাদের দুই পাশের যে সকল অতি পরম মিত্র দেশ রয়েছে, পাকিস্তান আর চায়না, যারা কিন্তু জনে কিন্তু আণবিক কান্ট্রি দেশ, আণবিক তাদের কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। তো এই জন্য আমরা কিন্তু সিটিবিলিয়ন জয়েন করিনি। ঠিক আছে, তো তার জন্য আমাদের দেশে তুমি যদি আণবিক অস্ত্র দেখো 250 থেকে 300 মধ্যে মোটামুটি রয়েছে, কিন্তু অন্যান্য দেশে এদেরও কিন্তু রয়েছে। তো এই জন্য কিন্তু যেহেতু আমরা যে নীতি ফলো করেছি যে আমরা আমাদের দেশে যদি কেউ আণবিক অ্যাটাক করে তাহলে হচ্ছে আমরা অ্যাটাক করবো, ঠিক আছে। ফার্স্ট ইউজ নীতি কিন্তু আমরা নিইনি, ঠিক আছে, আমরা হচ্ছে সেকেন্ড ইউজ নীতি, মানে যদি কেউ আমাদের অ্যাটাক করে তখন হচ্ছে আমরা অ্যাটাক করবো। তো সেই নীতিরও কিন্তু চেঞ্জ হওয়া দরকার বলে তুমি কি মনে করো? এই টাইপেরও কিন্তু তোমার কোয়েশ্চেন আসবে। তো তাহলে তোমার কিন্তু সেই হিসেবে করা দরকার যে হ্যাঁ, এখন আমাদের চেঞ্জ করা দরকার, কারণ আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তো সেইগুলোকে চেক দেওয়ার জন্য আমাদের অবশ্যই চেঞ্জ করা দরকার। তো কি কি পয়েন্ট গুলো তুমি মনে করো, তো সেই হিসেবে তোমার কিন্তু অ্যানালাইজ করে যেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাবে, সেই হিসাবে তুমি যেগুলো নোট তৈরি করছো এখানে কিন্তু সেগুলো পেয়ে যাবে। তার উপর বেস করে কিন্তু তোমার এই কোশ্চেন অ্যান্সার সেই হিসেবে করতে হবে যে সিটিভিটিতে আমরা স্বাক্ষর না করলেও কেন আমাদের কি কি স্টেপ এখন নেওয়া দরকার, এবং আর্মস আণবিক শক্তি আমাদের আরো বাড়ানো দরকার কিনা, বা আরো কি কি স্টেপ নেওয়া দরকার, ঠিক আছে। যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যাতে আমাদের শান্তি শৃঙ্খলা আরো বজায় থাকে, বা পাকিস্তান তো আর কিছু এক্সপোর্ট করে না আমাদের দেশের সৈন্য আর জিহাদিদের ছাড়া, সব বসে বসে খালি জিহাদিদের তোমার কিন্তু এখানে এরা রপ্তানি করে, তো তার জন্য আমাদের এতেও প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। তো এনটি তারপর হচ্ছে তোমার এই যে দেখো বিভিন্ন যে সকল ট্রিটি রয়েছে সেই ট্রিটি গুলো টাইম এন্ড এগেন কি কি ট্রিটি নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই ট্রিটি গুলো তোমার কিন্তু এখানে ইনক্লুড করা দরকার। তারপর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এদের সাথে আমাদের কি কি ডিল হলো সময়ের সাথে সাথে, মানে রিসেন্টলি এই যখন আন্তর্জাতিক ক্ষেত্রে যে স্টেপ গুলো নেওয়া হয়েছে, ধরো ইন্ডিয়া রাশিয়ার সাথে কি কি ডিল করছে, ঠিক আছে। মেইন মেইন দেশগুলো আছে ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া ইউএসএ, ঠিক আছে। তারপরে তোমার আসিয়ানের যে দেশগুলো ওপেকের যে সকল কান্ট্রি, তারপরে তোমার সৌদি আরব, নেক্সট হচ্ছে তোমার এই যে কোয়াডের কান্ট্রি, ঠিক আছে, আসিয়ানের দেশ, তারপরে সার্কের দেশ, এই সকল দেশগুলোর সাথে আফ্রিকান ইউনিয়ন, উত্তর আমেরিকা, ইউএসএ, কানাডা, এর সাথে কি কি ডিল করছে, বা G20 সাথে কি কি ডিল হচ্ছে, ঠিক আছে। G20 সাথে বা G7 এর সাথে কি ডিল হচ্ছে, সেখানে কি কি স্টেপ নেওয়া দরকার। ইন্ডিয়া রাশিয়া রিলেশন, ঠিক আছে, ইন্ডিয়া ইউক্রেন রিলেশন, কি কি স্টেপ নিলে আরো ভালো হয় আমাদের দেশে, যাতে ইন্টারেস্ট আরো বজায় থাকে। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি তোমার কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। তো এগুলো কোথায় পাবে? তুমি ডিস্ক পেপারে কিন্তু এগুলো পেয়ে যাবে। স্টাডি পোর্শন তুমি এখানে পাচ্ছ, কিন্তু মেইন জিনিস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো টু দা পয়েন্টে তারপর দেখো এখন রিলেশন তোমার জো বাইডেনের সাথে কি কি রকম রয়েছে, এবং সেখানে আমাদের ইন্টারেস্টের জন্য, আমাদের বজায় রাখার জন্য আমাদের আর কি কি স্টেপ নেওয়া দরকার, তাতে আমাদের ইন্টারেস্ট আরো বজায় থাকবে। তো সেই জিনিসগুলো কিন্তু টু দা পয়েন্টে তোমার কোশ্চেন অ্যান্সারে ইনক্লুড করতে হবে। ওকে, তো এইখানে কিন্তু দেখো তারপরে এই যে যে জিনিসগুলো আমরা বললাম এগুলো নিয়ে কিন্তু অ্যানালাইজ করো, এবং সেই হিসাবে কিন্তু টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম। কারণ স্ট্যাটিক পোর্শনের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্সড করেই হচ্ছে তোমার কোশ্চেন এখানে আসবে, ঠিক আছে। তো যতক্ষণ অব্দি তুমি টু দা পয়েন্টে জিনিসগুলো অ্যানালাইজ করছো তুমি কিন্তু সেগুলো কিন্তু করতে পারবে না, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তার জন্য খেয়াল রাখা দরকার যে কোন কোন ভাবে জিনিসগুলো এগোচ্ছে আর কি কিভাবে এই জিনিসগুলো কিন্তু তোমার ফলো করতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই জিনিসগুলো দেখো। তো আচ্ছা, এবার বলো মালবিকা, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে বা কোনো ডাউট থাকে তো সেগুলো বলো, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তোমার কানেকশন আচ্ছা আবার বেরিয়ে গেছে, আচ্ছা তাহলে আর কি করি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হচ্ছে। তো মানে চ্যাপ্টার বলতে কি, আমাদের এই বই কমপ্লিট হচ্ছে, মানে আইআর এর পোর্শনে যে পার্টটা রয়েছে আমাদের এই এখানে, সেই পার্টটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তো এখান থেকে হচ্ছে তোমার এই যে যে সকল দেশের সাথে আমাদের কি কি রিলেশন, যেগুলো আমরা বললাম, এগুলো নিয়ে তোমার ডিটেলসে কিন্তু ডিসকাস করা দরকার, এবং কোশ্চেন গুলো তোমার লেখা দরকার। যে কোন কোন, ধরো ইন্ডিয়ার সাথে পাকিস্তান রিলেশন, ইন্ডিয়া রাশিয়া রিলেশন, ইন্ডিয়া চায়না রিলেশন, এগুলো কোশ্চেন গুলো লেখো, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে মিক্স করে তারপর আমাকে দেখাও, লিখে দেখাও, মানে হোয়াটসঅ্যাপে পাঠাও, তারপরে সেখানে কি কি প্রবলেম হচ্ছে আমি সেগুলো বলে দেবো। সেগুলো চেঞ্জ করে এগুলো করতে হবে, না হলে দেখো অ্যান্সার রাইটিং লেখা প্র্যাকটিস না করলে কোনোভাবে সম্ভব না কিন্তু, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু প্লিজ মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম। এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা কিন্তু তোমার ফলো করা দরকার কন্টিনিউয়াসলি, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকে তো সেগুলো বলো। তো এইভাবে কিন্তু আমাদের এই কমপ্লিট হচ্ছে। তো পরে হ্যাঁ ক্লাসে হচ্ছে আমরা আবার নতুন যে পার্ট থেকে শুরু করব সিলেবাসের, যেখান থেকে যা যা শুরু করবো, তো সেগুলো আমি তোমাদের অলরেডি বলে দেবো। সেই বইও তোমার কিনতে হবে, যদি তোমাদের না থাকে তো সেই হিসাবে কিনে তারপরে কিন্তু সেই হিসাবে স্টার্ট করো। আর যে যে টপিকগুলো দেশের সাথে রিলেশনের কথা আমরা বললাম, এগুলোর উপর বেস করে কোশ্চেন গুলো আমাকে লিখে কিন্তু আমাকে সেন্ড করো, ঠিক আছে। তারপর সেগুলো আমি চেক করে দেবো যে কি কি সেখানে চেঞ্জ করা দরকার বা কি কি করতে হবে তোমাকে। তো
এগুলো রেগুলার না করলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা, তুমি কিন্তু এগোতে পারবে না। ঠিক আছে, ধরো তুমি ক্লাস করে গেলে, অ্যাটেন্ডও করে গেলে, তুমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে যতক্ষণ না তুমি সেগুলো অ্যানালাইজ করে কোশ্চেন অ্যান্সার লিখছো, ততক্ষণ অব্দি তার কিন্তু কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো এগুলো কিন্তু করতে হবে টাইম এন্ড রিপিটেডলি। তারপর সেখানে যা যা জিনিসগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমি চেক করে দেবো। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে এই জিনিসগুলো আমার চেঞ্জ করা দরকার, তাহলে আমার সুবিধা হবে। ওকে, তো যাই হোক, আচ্ছা এই অবধি তাহলে থাকলো আজকে আমাদের। আচ্ছা, তো তুমি তো এখানে নেই, তাহলে তো ডাউট থাকলে ক্লিয়ার করা যেত। আর দেখো, তো আমাদের ক্লাস তো পুরো রেকর্ড থাকছে, তো তুমি তোমার সুবিধা মতো পরবর্তীতে তোমরা দেখে নিও। তারপর যা যা প্রবলেম আছে, আমাদের যখন কিউএনএ সেশন হবে, তারপর তুমি সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করা হবে। ওকে, তো চলো তাহলে আজকে এই অবধি থাকলো, আবার তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে। তো যে টপিক থেকে শুরু করবো বা যে বই থেকে শুরু করবো, আমি আগে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, মানে গ্রুপে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর সেই হিসেবে তোমরা কিন্তু সেই বই কিনে নিও, তারপর সেখান থেকে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, তো চলো তাহলে আজকে তাহলে এই অবধি থাকলো, আবার তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।